আমরা পড়েছিলাম যে দের ইজ অর্থোড্রমিক অ্যান্ড দেন দের ইজ অ্যান্টিড্রমিক, মনে আছে? দের ওয়াজ লাইক সামথিং কল্ড এজ অর্থোড্রমিক অ্যান্ড দেন দের ওয়াজ সামথিং কল্ড এজ অ্যান্টিড্রমিক সিচুয়েশন. Yes, sir. So in orthodromic, what were we seeing? That the main information, main impulse that is passing through the AV node, and then it is again going through the ventricle, then it is going up again into the atrium. But in case of antidromic, we see that it is going down through the accessory pathway. So you know this, like the green color pathway, that is the accessory pathway mainly. So we learned that it is going through that accessory pathway and then it is returning back through the AV node. So what is the difference that we see? The difference is, see, normal in normal circumstances, where are we expecting, or what are we expecting in the ventricle? Because see, here all the things are happening in the ventricle. So what do we see? We see that normal situation is there is supposed to be, this is the P wave, Q wave, R, S and T. This is what we get normally, তাই তো? Yes, sir. But আমি না মিউটটা অফ রাখছি স্যার, কোনো আওয়াজ আসলে প্লিজ ডোন্ট মাইন্ড স্যার. হ্যাঁ, দ্যাটস ওকে. তো এটা যদি আমাদের নর্মাল ইসিজি হয়, এবার আমি দেখছি যে অ্যান্টিড্রোমিক পাথওয়েটা হচ্ছে, অর্থাৎ আমার এখানে কি হচ্ছে না, এভি নোডের থ্রু দিয়ে আমি রেট্রোগ্রেড মুভমেন্টটা পাচ্ছি। এভি নোডের থ্রু দিয়ে, খেয়াল করবি, এভি নোডের থ্রু দিয়ে রেট্রোগ্রেড মুভমেন্ট। তার মানে ফার্স্ট যে এক্সাইটেশন, সেই এক্সাইটেশনটা অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে হয়েছে। অ্যান্টিড্রোমিকে দেখ, ফার্স্ট এক্সাইটেশন অফ দ্য ভেন্ট্রিকলটা অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে হয়েছে। অর্থাৎ ধর এই যখন কিনা আমার কিউ ওয়েভের সময়টা চলছে, কিউ ওয়েভটা কী ছিল মনে আছে? সেপ্টাল ডিপোলারাইজেশন। তো তুই ভাব, একটা নর্মাল ইম্পালস যতক্ষণ এভি নোডের মধ্যে দিয়ে এসে সেপ্টাল ডিপোলারাইজেশন করছে, অ্যান্টিড্রোমিকের পাথওয়েতে ওই মুহূর্তে সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে নাকি না ভেন্ট্রিকল অলরেডি ডিপোলারাইজড হতে শুরু করেছে বলে তোর মনে হয়? ও কিন্তু অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে আসছে। ভেন্ট্রিকল বলে ডিপোলারাইজেশন শুরু করেছে না? কারেক্ট, ইয়েস, অফকোর্স। অর্থাৎ যে সময় সেপ্টাল ডিপোলারাইজেশন হওয়ার কথা ছিল, সেই সময় ভেন্ট্রিকল অলরেডি ডিপোলারাইজ হতে শুরু করেছে। তার মানে তুই একটা জিনিস ভেবে দেখবি যে আমার কাছে এই গেল গিয়ে পি ওয়েভ, এবারে যখন কিনা আমার এই কিউ ওয়েভ হওয়ার কথা, অর্থাৎ কিনা সেপ্টাল ডিপোলারাইজেশন হওয়ার কথা, সেই সময় অলরেডি আমরা একটা ভেন্ট্রিকলের দিকে একটা ডিপোলারাইজেশন পাবো। মানে গ্যালভানোমিটারটা স্লোলি পজিটিভ রিফ্লেকশন দিতে শুরু করবে, অ্যান্ড তারপরে আমরা একটা প্রপার ডিপোলারাইজেশন পেয়ে যাবো। মানে যেরকম নর্মাল একটা ডিপোলারাইজেশন হয়, আমরা সেই রকম একটা ডিপোলারাইজেশন পাবো, অ্যান্ড রেস্ট অফ দ্য থিং ইজ গোয়িং টু বি নর্মাল। এই যে প্রথম জিনিস কি দাঁড়ালো, আমাদের কী কী চেঞ্জ এলো তার মানে ইসিজিতে? বল দেখি কী চেঞ্জ পেলাম আমরা ইসিজিতে? কিউআরএস কমপ্লেক্স, আপনি বলে দিন। ওকে, কিউআরএস কমপ্লেক্সটা কি হচ্ছে? কিউআরএস কমপ্লেক্স ইজ ওয়াইডার। এইটা পুরো কিউআরএস কমপ্লেক্স। আগের কিউআরএস কমপ্লেক্স ছিল আমার এইটুকুনি, এইটুকুনি ছিল কিউআরএস কমপ্লেক্স, এখন কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হয়ে গেছে। সো ফার্স্ট থিং ইজ ইসিজিতে যদি দেখি যে কিউআরএস কমপ্লেক্স ইজ ওয়াইড, তার মানে ইউ ক্যান অলওয়েজ গেস কি এরকমই কিছু একটা হয়েছে। আর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই যে অরেঞ্জ কালার দিয়ে যেখানটা দেখিয়েছি, এই রকম একটা ওয়েভ দেখতে পাচ্ছি। এইটার একটা স্পেসিফিক নাম, যখন এরকম একটা তেরছা টাইপের একটা ওয়েভ দেখা যায়, এই ধরনের ওয়েভগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় ডেল্টা ওয়েভ। এই ওয়েভের একটা স্পেসিফিক নাম রয়েছে, সেটাই হচ্ছে ডেল্টা ওয়েভ। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্টিড্রোমিকের ফিচার ক্লিয়ার, যে আমরা কি করে আইডেন্টিফাই করতে পারবো অ্যান্টিড্রোমিক। অ্যান্টিড্রোমিকটা কি হচ্ছে? রেট্রোগ্রেড, রেট্রোগ্রেড থ্রু এভিএন। অর্থোড্রোমিকটা কি ছিল? অ্যান্টিগ্রেড, অ্যান্টিগ্রেড থ্রু এভিএন। তো এবার দেখ, অ্যান্টিগ্রেড মুভমেন্ট যদি হয় এভিএন এর মধ্যে দিয়ে, তার মানে দেখ আলটিমেটলি ইম্পালসের যে পাথওয়েটা নর্মাল। যেরকম নর্মালি আমরা যখন কিউআরএস কমপ্লেক্স দেখি, তো ইম্পালসটা কোথা দিয়ে আসে? এভি নোড দিয়েই তো আসে। তো এভি নোড দিয়ে যদি ইম্পালসটা আসে, তো তার মানে ইট ইজ অ্যাবসলিউটলি নর্মাল, হ্যাঁ কি না? ইয়েস স্যার। তো তার মানে
যদি আমার এটা পি কিউ আর এস কমপ্লেক্স হয়, তো এখানেও আমার এই পি ওয়েভ আর আর ওয়েভ, অর্থাৎ আমি যদি ভাবি যে পি আর ইন্টারভ্যালের কথা, তাহলে পি আর ইন্টারভ্যালটা নর্মাল থাকবে। তার কারণ হচ্ছে নর্মালি আমার পি আর ইন্টারভ্যালে কী হচ্ছিল, পি আর ইন্টারভ্যালে আলটিমেটলি ইম্পালসটা এট্রিয়া থেকে যেটা জেনারেট হয়েছিল সেই ইম্পালসটা আবার করে তোর ভেন্ট্রিকালে আসছিল থ্রু দ্য এভি নোড। এটাই না হয়েছিল আমাদের নর্মাল কন্ডিশন, যেটা তোর নর্মাল পি আর ইন্টারভ্যাল। তো তার মানে পি আর ইন্টারভ্যালে কোনো অসুবিধা নেই। কিন্তু এবার তুই ভাব যে নর্মাল পিআর ইন্টারভ্যাল হয়ে গেল, কিন্তু এবার ইম্পালসটা কিন্তু তাড়াতাড়ি করে ফেরত আসছে আবার এট্রিয়ামের দিকে। তো তার মানে পিআর ইন্টারভ্যালের পর যতটা টাইম ডিউরেশন থাকার কথা বিটুইন কার আর কার মধ্যে, যতটা টাইম ডিউরেশন থাকার কথা বিটুইন দ্য নেক্সট পি ওয়েভের মধ্যে, ঠিক আছে না, নেক্সট পি ওয়েভের মধ্যে, এবার কি আমরা সেরকমটা পাবো? তোর কি মনে হয়? না স্যার। যেহেতু আমার কাছে ডিপোলারাইজেশন নর্মালি হচ্ছে, ওই জন্য পিআর ইন্টারভ্যাল তো আমি নর্মাল পেয়ে যাচ্ছি, কিন্তু আমি নেক্সট পি ওয়েভ কি সেম গ্যাপে পাবো? কেননা খেয়াল রাখতে হবে যে টাইমে আমরা এতদিন ধরে ভাবছিলাম যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে, এখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি যে সেই টাইমে কি হচ্ছে না, সেই টাইমের আগেই এট্রিয়া আবার ডিপোলারাইজ করে যাচ্ছে। কেননা এই যে এই পাথওয়েটার জন্য, এই পাথওয়ে দিয়ে কি অলরেডি ও এট্রিয়াকে ডিপোলারাইজ করে দিচ্ছে। তো তার মানে আমি কি দেখতে পাচ্ছি, আমার ওয়েভটা এই রকম আসছে, পি ওয়েভটা অনেক তাড়াতাড়ি ডিপোলারাইজ হচ্ছে, মানে নেক্সট পি ওয়েভটা অনেক তাড়াতাড়ি তৈরি করে দিচ্ছে। তো তার মানে আমি কি দেখতে পাচ্ছি না, আমাদের নর্মালি কি হওয়ার কথা, এইটা হয়ে যাওয়ার কথা আর পি আর ইন্টারভ্যাল, আর এইটা হয়ে যাওয়ার কথা আর পি ইন্টারভ্যাল। তো এখানে আমি নর্মাল কন্ডিশনে কি দেখতে পাচ্ছি, পি আর ইন্টারভ্যাল আর আরপি ইন্টারভ্যালের যে ডিউরেশনটা রয়েছে সেই ডিউরেশনটাই এফেক্ট করছে। যে আমার এখানে নর্মালি এভি নোডের মধ্যে দিয়ে তো যাচ্ছে, তার মানে পি আর ইন্টারভ্যাল নর্মাল হচ্ছে, কিন্তু নেক্সট এট্রিয়াল ডিপোলারাইজেশন অনেক তাড়াতাড়ি হচ্ছে। তো তার মানে আমার আরপি ইন্টারভ্যালটা ছোট হয়ে যাচ্ছে। আরপি মানে ফার্স্ট আর টু দ্য নেক্সট পি ওয়েভ, ওই যে ইন্টারভ্যালটা ওটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো তার মানে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে পি আর ইন্টারভ্যাল শুড বি মোর দ্যান দ্য আরপি ইন্টারভ্যাল, এরকম বলতে পারি, পি আর ইন্টারভ্যাল শুড বি মোর দ্যান দ্য আরপি ইন্টারভ্যাল। সো দিস ইজ দ্য কেস অফ অর্থোড্রোমিক and antidromic type of AV reciprocating tachycardia or atrioventricular reciprocating tachycardia. তো এখানে যেটা মেনশনেবল, লাইক ইটস ভেরি ফেমাস, তো ন্যাচারালি কোয়েশ্চেন আসতে পারে, সেটার নাম হচ্ছে উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, ঠিক আছে না? সো লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। সো উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, তো উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমে কি হচ্ছে, লেটস আন্ডারস্ট্যান্ড। তো এখানে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই আর্লি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ফলোয়িং অ্যান এট্রিয়াল ইম্পালস। ওকে, ইট ইজ ফলোড বাই আর্লি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ওকে, ফলোড বাই এট্রিয়াল ইম্পালস। তাহলে এইটা প্রথম জিনিস জানতে হবে যে উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমটা কি, ওটা কি আগে যখন আমরা জানতে পারবো তারপরেই আমরা বুঝতে পারবো যে ওর মধ্যে হচ্ছেটা কি, বা ওর মধ্যে কি চলছে বা কি হবে না হবে আমরা সেটা পরে জানতে পারবো। ফার্স্ট থিং ইজ উই হ্যাভ টু নো কি উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমটা কি। সো উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই আর্লি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ফলোয়িং দ্য এট্রিয়াল ইম্পালস। সো it is combination of atrioventricular accessory pathway plus paroxysmal supraventricular tachycardia. Okay, so there will be both things. There will be number one paroxysmal supraventricular tachycardia
and second thing that will be there, that is going to be paroxysmal supraventricular tachycardia and like atrioventricular accessory pathway. Now what are the clinical features that we are getting? So clinical feature, first thing will be dizziness. Dizziness মানে হচ্ছে মাথা ঘোরানো, and palpitation, বুক ধড়ফড় করা. I hope you know it, palpitation. So dizziness and palpitation. And primarily if a patient has got WPW syndrome, তো তাদের ক্ষেত্রে কি হয় যে ওরা যদি কফি খেয়ে নেয়, then they will develop a severe tachycardia, ঠিক আছে না? বাট কোয়েশ্চেন ইজ কি এটা কেন হচ্ছে? সো রিমেম্বার, এটা হচ্ছেও সেই একই ব্যাপার অ্যাক্সেসরি পাথওয়ের জন্য, ঠিক আছে না? এই সমস্ত কেসগুলোতে সবসময় জানবি অ্যাক্সেসরি পাথওয়েগুলোই রেসপন্সিবল. তো মনে করা যাক আমি একটা সেকশনাল ভিউ দিচ্ছি. সো সাপোজ উই আর চপিং অফ দ্য ভেন্ট্রিকল and let us say this is the right ventricle and let us suppose this is the left ventricle. বোঝা যাচ্ছে? দুটো ভেন্ট্রিকলকে দেখতে পাচ্ছি আমরা. আন্ডারস্ট্যান্ডেবল অর নট? Yes, sir. Okay. Sir, am I audible? Oh God, I'm not audible. Is it understandable? Can you hear me? Oh, acha, okay, fine. Yes, you are not audible, and I don't know if rest of the two people are there or not. Okay. Sir, am I audible? Now you are audible. Okay. Okay. Yes. All right. So let's go back. So okay, is it understandable that this is the ventricle? Yes, sir, absolutely. Okay, so if this is the ventricle, now let me tell you that here there are present something called as accessory pathway. Now how are accessory pathways present? Like it is like some specialized myocardium which are present, like say over here, specialized myocardium from the atrium to the ventricle. Okay, then some specialized myocardium can pass through this pathway and go completely down. Okay, then there can be some other pathways also, like maybe there is a pathway which is going from here like this. Then there can be a pathway which is going from here like this. So these are all different kinds of muscle fibers, but these are accessory pathways. So these are like here, if we talk about the accessory fiber in the left free wall of the ventricle, so that means we are talking about this one, है ना? So accessory fiber in the left free wall is most common. It is called as bundle of Kent. Okay, remember this, bundle of Kent is the most common accessory pathway. There are other fibers also, like there is something called as a Mehem fiber. Okay, Mehem fiber again has got 4 different connections. There is a nodoventricular. What is nodoventricular? Nodoventricular is it is a bypass tract which connect the AV node and the ventricle. So basically these patients, you can think in this way, that these patients have got you can say 2 AVN, 2 atrioventricular nodes, sort of similar to that, because it does not use atrioventricular node, it bypasses the atrioventricular node, and with the help of a bypass tract it will connect with the ventricle. Then there is present something called as a his ventricular. As you understand, there will be a tract between bundle of his and the ventricle, and then there is something called as a James fiber. Okay, so what is James fiber? It is a atriohisian fiber.
So it connects directly from atria to the his. So it is a atriohisian fiber. So here you understand that when atria will fire, immediately the impulse will travel to bundle of his. So later on you will read about this. It is known as a Lon-Ganong-Levin syndrome. A Levine syndrome. So it has got a name. Okay, this pre-excitation is known as Lon-Ganong-Levine syndrome. And there is last one that I will talk about, that is the atriofascicular. Atriofascicular is the Mayhem fiber, like the real Mayhem fiber. Okay, but again this real Mayhem fiber will have again more things. This atriohisian fiber is also known as James fiber, by the way. These are different names. Like, I hope you are getting. I'll show you in a different picture. So let us suppose this is somebody's personal heart, and let's say this is the demarcation between the atria and the ventricle, and the right and the left side. So what I'm trying to tell you is that if it is passing through the free wall, okay, if it is passing through the left free wall, okay, then suppose this is the left free wall, it is passing through the left free wall, that is called as the Kent. Got it? Then similarly, if you see that from the atria to his, that means here, like this, there is a accessory pathway, so we call it James. I hope you are understanding. Atriohisian, how it can be atriohisian, है ना? Similarly, there can be a atria to the fascicle, like this. So this is going to be the atriofascicular pathway, or the real Mayhem. So this is the Mayhem, James and the Kent. Now how do they develop? How do they develop? This question is a very difficult question, because the answer is Rab Rakha. The answer is like, if nature wants, it will create it. So it is congenital. That's what I mean. Okay, so this is absolutely congenital. It may be left or right. Okay, so if it is left is more common. It happens mainly in left side. So if it is happening on left side, it is called as type A. And if it is happening on right side, then it is known as type B. So this side is type B, left side is type A. So the impulse, it can move bidirectionally or unidirectionally, because there is no such rule that it will go antigrade or it will go retrograde. Are you understanding what I am trying to say? There is no rule. Do you agree on this, that there is no rule whether it will be antigrade or whether it will be retrograde? Exactly, very good. So there is no such rule whether that will be antigrade or retrograde. So the impulse can move both bidirectionally or unidirectionally. So if it is moving from atria to ventricle, tahole we are going to call it antigrade. Then we are going to call it antigrade. But if it is moving from the ulta, that is ventricle to atria, then we are going to call it retrograde. Yes. So this is how the classification can be done. Now remember, as far as Kent is concerned, now Kent is very special because Kent has got a long refractory period. Kent has got a very, very long refractory period. Because, do you remember who had long refractory period? Fast fiber or slow pathway? I mean, fast pathway or slow pathway? Slow, sir. Time Correct. Actually, remember, no, sorry.
Always remember that we discussed in the last class that, no, you said ulta. We discussed in the last class that fast pathway means slow refractory. And if I am saying that it has got a slow refractory or long refractory period, that means it is a fast pathway. We discussed na last class. Yes sir. So if I am saying that it has got a long refractory period, that means the pathway is fast pathway. So that means if it is a fast pathway, that means if you remember our last time the thing that we discussed, so suppose we are talking about Kent. So if it is Kent, that means there is supposed to be a tunnel that has developed over here. So what do we learn? We learn that first impulse will pass antigrade. The first impulse, because atria will depolarize first, na? So if atria will depolarize first, that means the first impulse is going to travel over here through this. Now, though this is fast pathway, but it has got a very long refractory period. So if it has got a very long refractory period, that means next impulse, will it be able to come through the same pathway? Next impulse, second impulse, will it come through the same Kent pathway? Because Kent pathway is fast and it has got long refractory period. What is your opinion? Kent pathway থেকে আসার কথা নয়. So very well said. তো তাহলে ওর যদি এখান দিয়ে আসার কথা না থাকে, তো তাহলে কি হবে? ও নর্মাল পাথওয়ে দিয়ে আসবে, এসে ও রেট্রোগ্রেড মুভমেন্ট করতে পারবে, কেননা যতক্ষণ ও রেট্রোগ্রেডে ঢুকবে ততক্ষণ অবধি রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ওভার হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম ভেবে দেখ। আন্ডারস্ট্যান্ডেবল? বোঝা গেছে? Yes sir. So because fast pathway will have long refractory period, slow pathway will have short refractory period. So the frequency of impulse will come, and when fast pathway refractory period gets over, that time it will go retrograde. এটা কি তো সার্কাস বলে? This is where the circus movement will take place, है ना? তো তার মানে what are we seeing? We are seeing that ভেন্ট্রিকলটা যতক্ষণে ডিপোলারাইজ হওয়ার কথা, ভেন্ট্রিকাল কি সেই টাইমেই ডিপোলারাইজ হবে, না আর একটু আগে ডিপোলারাইজ হয়ে যাচ্ছে, না আরও পরে ডিপোলারাইজ হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? যে ক্ষেত্রে ইম্পালস আসার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে নর্মাল পাথওয়ে আর আরেকটা হচ্ছে অ্যাক্সেসরি পাথওয়ে। সেটা এবার রেট্রোগ্রেড আসছে, সেটা ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে এখানে কিউআরএস কমপ্লেক্স তৈরি হওয়ার আগেই কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে, নাকি না যখন কিউআরএস কমপ্লেক্স তৈরি হওয়ার কথা সেই সময় কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে, নাকি না কিউআরএস কমপ্লেক্স যখন তৈরি হয় তার চাইতে পরে কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হবে? স্যার আগে হওয়ারই তো ভেরি গুড, আগে হবে। তার মানে আমরা একটু আগে কি পড়লাম, যে যদি ভেন্ট্রিকাল তার নির্দিষ্ট সময়ের আগে ডিপোলারাইজ হতে শুরু করে দেয়, একটু আগে আমরা কি বললাম, যদি ভেন্ট্রিকাল তার নির্দিষ্ট, আমার আওয়াজটা কি হ্যাঁ এতক্ষণে পেলাম, দুবার করতে হচ্ছে, কি হচ্ছে মানে ইকো হচ্ছে, কি ইকো শুনতে পাচ্ছি আমার ভয়েসে? ও না, আমি নর্মালি পাচ্ছি, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তো আমরা একটু আগে কি পড়লাম, যে যদি আমার কিউআরএস কমপ্লেক্স তার নির্দিষ্ট সময়ের আগেই ডিপোলারাইজ হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এটা ডেল্টা ওয়েভ। একটু আগে পড়লাম, মনে পড়ছে? এই ডেল্টা ওয়েভ দেখতে পাচ্ছি, বাকি পোর্শন সব নর্মাল হবে। এটা ক্লিয়ার হলো? Since Kent has a long refractory period, as it is a fast pathway, hence it will allow retrograde impulse. Due to this, there will be pre-excitation in the ventricular wall, and delta wave will be seen.
তাই তো, বিকজ আর্লি এন্ট্রি অফ ইম্পালস থ্রু বান্ডেল অফ কেন্ট, যতক্ষণে এভি নোড ইম্পালসটা রয়েছে ততক্ষণ কেন্টের মাধ্যমে ইম্পালসটা চলে গেছে ভেন্ট্রিকালে, তো ন্যাচারালি ভেন্ট্রিকালে প্রি এক্সাইটেশন শুরু হবে। আর একটু আগে আমরা বললাম যে এই ধরনের যে স্লোপি যে ওয়েভটা তৈরি হচ্ছে এটাকে কি বলছে, ডেল্টা ওয়েভ বলা হচ্ছে। এই যে ছবিটা আমি এঁকেছি এটা আমি কীরকম এঁকেছি না, এটাতে আমি দেখিয়েছি যে লেফট সাইড দিয়ে যাচ্ছে, তো লেফট সাইড দিয়ে গেলে আমি সেটাকে কী বলি, আমি সেটাকে বলি টাইপ এ। তার মানে এই ছবিটা আমি এঁকেছি টাইপ এ। এটাই যদি আমি উল্টো দিক করে আঁকতাম, মানে এই ছবিটার যদি আমি মিরর ইমেজ করে দিতাম, আই থিঙ্ক বুঝতে পারছিস না, কিনা এঁকে দেখাবো যে আমি এই ছবিটা যদি মিরর ইমেজ করে দিতাম তাহলে ওটাকে আমি বলে দিতাম টাইপ বি। বুঝতে পারলাম না, এঁকে দেখাবো। হ্যালো, বোঝাতে পেরেছি কি পারি নাই? একবার এঁকে দাও। ওকে, মানে আমার কথা হচ্ছে আবার সেই একই রকম ছবি আঁকি যেরকম লাস্ট ডে করছিলাম। মনে করা যাক আমার কাছে এইটা হচ্ছে এট্রিয়া, আর এটা হচ্ছে ভেন্ট্রিকাল। আমার কথা হচ্ছে যদি আমার অ্যাক্সেসরি পাথওয়েটা এই দিকে থাকে, এইখানে গ্রিন কালার যদি হয়, এইদিকে যদি আমার অ্যাক্সেসরি পাথওয়ে থাকে, তাহলে এটা কোন সাইড হলো, লেফট সাইড হলো না রাইট সাইড হলো? লেফট রাইট চিনিস না হার্টে আমরা যখন আঁকি কোনটা? এটা রাইট সাইড হলো, তাহলে রাইট সাইডের জন্য আমরা কি বলেছিলাম, এটাকে আমরা কি বলবো, টাইপ টাইপ বি, একটু আগেই তো বললাম। আর যদি আমি দেখি যে লেফট সাইডের জন্য হচ্ছে, এটাই যদি আমার এইরকম টাইপের হয় তাহলে এটাকে আমি বলবো টাইপ এ। দেখ বোঝা গেল কি গেল না? ওকে, এবার আমাকে বল দেখি যে যদি টাইপ এ হয়। স্যার বলছি আমাদের সবার একটা ভয়েসটা ইকো হচ্ছে। সবার আওয়াজ ইকো হচ্ছে? হ্যাঁ। অলরাইট, কিন্তু সেটা কি আমার জন্য হতে পারে? জানি না স্যার। না স্যার, আপনি ভাবে দুটো জায়গা থেকে জয়েন করেছেন না স্যার, তো ওই জন্য ইকোটা হচ্ছে। তাহলে একটা যে কোনো সোর্সের আপনি সাউন্ডটাকে অফ করে দিন। আমি দুটো জায়গা থেকে জয়েন করেছি, কই না তো। হ্যাঁ, একটা আপনি প্রেজেন্ট করছেন, আর একটা থেকে বোধহয় আপনি কথা বলছেন। এই না, আমি দুটো জায়গা থেকে কেন জয়েন করতে যাবো, একই আপদ। না না তো, একটা প্রেজেন্টেশন আর একটা হোস্টিং করছি, ওটা তো একটাই, প্রেজেন্টেশন তো আলাদা, ওটা তো রোজই হয়, ও তো করতেই হবে, প্রেজেন্টেশন না করলেই করা হবে। কিন্তু ইকো, ঠিক আছে আমি একটা কাজ করছি, আমি ডিসকানেক্ট করে রিকানেক্ট করি দেখি না, খুব মানে আমার আওয়াজ ইকো হচ্ছে না, তোদের সবার আওয়াজ ইকো হচ্ছে? স্যার আপনারটা কি আমারটা ঠিক আছে? হ্যাঁ, তাহলে লেট ইট বি, তাহলে ছেড়খানি করে লাভ নেই, লেট ইট বি, ঠিক আছে? ওকে স্যার। অলরাইট, কারণ তোদের আওয়াজও আমি ক্লিয়ারই শুনতে পাচ্ছি, তোদের আওয়াজটা তোদের কাছে হয়তো ইকো হচ্ছে, কিন্তু আমি ক্লিয়ার পাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। অলরাইট, তো এবারে এই অবধি যদি বোঝা গেছে তাহলে একটু গূঢ় আলোচনায় যাব। গূঢ় আলোচনা এটাই যে ভাব, ধর যদি টাইপ এ নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে টাইপ এটা কোন দিকে, লেফট সাইড না রাইট সাইড? লেফট সাইড। তাহলে আমাকে বল দেখি যে আমি কোন মানে ইসিজিতে আমি কি চেঞ্জ দেখতে পাবো,
আচ্ছা চলো, ইসিজি তো অনেক বড়, তোরা অতটা পারিস না, আমি হিন্ট দিয়ে দিচ্ছি। আমাকে বল যে চেস্ট লিডগুলোর মধ্যে কোন কোন লিডগুলোতে আমার কি দেখতে পাওয়ার কথা? পারবি কি পারবি না, না বলে দেবো তাহলে বুঝতে পারবি। স্যার আমার একটু বলে। ওকে, তো দেখ, মনে করা যাক যে তো এই পেজটা রেসপন্সিভ হচ্ছে না, একটু ক্লোজ করছি। চালু করছি। তো আচ্ছা, স্ক্রিনে তোরা দেখতে পাচ্ছিস তো, না পাচ্ছিস না? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস, ওকে গ্রেট। তো আমি যেটা বলছিলাম, ধর আমরা ডিসকাস করছি কী নিয়ে বললাম, টাইপ এ বললাম, টাইপ বি বললাম, কোনটা বললাম? টাইপ এ স্যার। টাইপ এ। তা টাইপ এটা যদি আমি একটা ক্রস সেকশনাল ভিউ নিই, তাহলে ভাব দেখি কীরকম দাঁড়াবে ব্যাপারটা। ডু ইউ রিয়েলাইজ যে, আচ্ছা আমি কী বললাম, চেস্ট লিড নিয়ে কথা বলছি আমি। তো তার মানে টাইপ বি অর্থাৎ বাঁ দিকে হবে। তাহলে বাঁ দিক যদি হয়, তার মানে এইরকম হচ্ছে ব্যাপারটা। এরকম হচ্ছে ব্যাপারটা। আর সেইটা যদি হয়, সেক্ষেত্রে কেন্ট পাথওয়েটা কোথায় রয়েছে? এইখানে রয়েছে কেন্ট পাথওয়ে। এইটুকু বল, বুঝতে পারলি কি পারলি না? স্যার আর একটু উঠেছিলাম। কি হবে? একটু উঠেছিলাম আর কি, মানে ঠিক আছে, তো কেন্ট পাথওয়ে এইটা হলো। এবারে নেক্সট হচ্ছে যে আমার কাছে আমরা দেখছি চেস্ট লিড। এবার আমাকে কেউ বল দেখি যে কেন্ট পাথওয়ের দিকটায় কোন কোন চেস্ট লিড রয়েছে। এবার তো আমি ছবি এঁকে দিয়েছি, তো এবার বল দেখি কেন্ট পাথওয়ের দিকে কোন কোন চেস্ট লিড রয়েছে। রয়েছে V4, আর কে রয়েছে V5। চেস্ট লিড মনে আছে কিভাবে ছিল? একটা ছিল, তোদের পড়িয়ে দিই, তোরা পড়িস না তো। একটা ছিল 1 ছিল এইখানটায়, 2 ছিল একই লেভেলে এইখানটায়, 3 ছিল 4 আর 2 এর মাঝখানে অর্থাৎ এইখানে। তো এই হয়ে গেল 4, 5 এই বরাবর, 6 ঘুরে যাচ্ছে পেছন দিকটাতে। এই তো হচ্ছে কয়েকটা সিস্টেম ছিল। তাহলে V4 V5 আর কে এলো? V4 V5 আর V6। তো V6 বা V4 বা V5 এদের দিকে প্রথম কথা তো প্রি এক্সাইটেশন হচ্ছে, তো তার মানে আমি তোর ডেল্টা ওয়েভ পাবোই পাবো। এবার আমাকে বল যে যেটা V6 যেটা হচ্ছে, তো V6 কি দেখছে যে প্রি এক্সাইটেশন। V6-এ আমার ইলেকট্রোড রয়েছে, V6-এ আমার ইলেকট্রোড রয়েছে। তাহলে V6 কি দেখছে? ইম্পালস ইজ ট্রাভেলিং, ডিপোলারাইজেশন ওয়েভ ইজ ট্রাভেলিং টুয়ার্ডস ইট অর অ্যাওয়ে ফ্রম ইট। away from it, sir. এই মানে পাথওয়ে অনুযায়ী তোর মনে হচ্ছে V6টা দেখবে অ্যাওয়ে ফ্রম ইট ইম্পালস যাচ্ছে। যখন সেপ্টাল ডিপোলারাইজেশন হওয়ার কথা, সেই সময় V6 দেখবে ইম্পালসটা ওর থেকে দূরে চলে যাচ্ছে। কেন্ট পাথওয়েটা কোথা থেকে আসছে? কেন্ট পাথওয়েটা তো আসছে এট্রিয়া থেকে, না? ও হ্যাঁ স্যার, আমি ওই টেন্ট পাথওয়ে আর ওটার মধ্যে কনফিউজ করে দিয়েছি। তো বোঝা গেল তো, তাহলে ইম্পালসটা কি হচ্ছে, টুয়ার্ডস ইট না অ্যাওয়ে ফ্রম ইট? টুয়ার্ডস ইট। টুয়ার্ডস ইট। তো তাহলে ডিফ্লেকশনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে?
when depolarization wave is moving towards the anode, so the rule is ki it will get positive deflection. Okay. All right, I think I should give the answer. So remember, here deflection should be positive. Okay, so in case of these conditions like V6 condition, or not only like V6, you will see in like left side you will see a positive delta wave. You will see a positive delta wave in V4, V5 and V6. Positive delta in V4, V5 and V6. Okay, and you are going to see a like predominant R wave. But if the same thing happens on the right hand side, okay, if the same, if you read the basics someday, then you will hopefully understand this. Right now it might be a little difficult because you haven't studied the basics over here. So in case of type A, you are going to see that there is positive delta in V4, V5 and V6, but I am now talking about different condition, that is type B. That means in case of type B, where is the issue? Here is the issue. Here is the accessory pathway. So if the accessory pathway lies over here, so what is happening? Here we are not bothered about V6. Here we are bothered about which one? Here we are bothered about V1. Here we are bothered about V1 present over here. So V1, what is V1 going to observe? V1 will observe pre-excitation. It is traveling away from it. Okay, from the atria to the ventricle, it is traveling away from it, and this is going to coincide with the septal depolarization. So normally what do we know? Septal depolarization is towards V1, that is positive deflection. But because of the Kent accessory pathway, V1 is going to give negative deflection. So that means the positive deflection created because of septal depolarization, positive deflection created because of septal depolarization will actually counter, or it will actually cancel out the negative deflection created by the Kent pathway. So what are we going to see? That we will see that here the R wave is not going to be very much prominent, because to create a prominent R wave, you are going to you need to have a positive deflection, a big positive deflection, and for a big positive deflection you need to have that impulse moving towards you. But since it is getting nullified, it is getting cancelled, so we are not going to get such kind of a R wave. So but here we can get some predominant S wave. So here what are we going to see? In V1 we will see it is going to go like this. So this will be R, this will be S. This is going to happen. So this is the condition, but this is there should be a delta wave also. Sometimes there can be, if Kent pathway predominates, okay, if Kent pathway predominates, then we can also get a negative delta wave as well. So how is the negative delta wave looking like? So this is going to be R wave, and this is going to be the S wave, and this is going to be the negative delta wave. So sometimes negative delta wave also you can get. So this is the story. Now if you have understood this, then we move on to the ventricular tachyarrhythmia. Okay. So if we talk about ventricular tachyarrhythmia, ventricular tachyarrhythmia, VTAC. So naturally, basic things we already have learned, that is, it will originate below the bifurcation of bundle of His, and impulse will travel to the myocardium through some different pathway. Okay, so naturally here the ventricular rate will be higher than the atrial rate, because ventricular tachyarrhythmia means what happens? The ventricle might be having some sort of ectopic focus,
है ना? Suppose this is your ventricle. Now why will there be tachyarrhythmia? Because definitely it has got some ectopic foci which develops the capability to generate action potential. So we call it as ectopic focus. So since there are so many ectopic foci present over here, hence I can say that the ventricular rate is going to be higher than the atrial rate. And due to this abnormal, like some ventricular wave will be moving in this direction, some wave will be moving in this direction, some moves in this direction, some moves in this direction. So because of this abnormal direction, abnormalities in the direction, so we can see that QRS complex and T wave can reverse. Okay, there can be reversal of QRS complex as well as T wave. And okay, so this part is clear why it is going to happen. All right, I think it is clear to all of you. Now we talk about various types. Now actually there are a huge number of types like monomorphic, polymorphic, fib or ventricular fibrillation, then idioventricular tachycardia, okay, then ventricular flutter. But what is most important for your examination purpose, that is polymorphic VTach. Okay, so when we talk about this ventricular tachycardia or VTach, so in this there can be monomorphic, there can be polymorphic, there can be ventricular fibrillation, there can be idioventricular tachycardia, and there can be ventricular flutter. So out of this I am more concerned about the polymorphic. So as far as polymorphic is concerned, so that what do you mean by the word poly and morphic? What is the meaning of the word goes? Can anyone tell that what is the meaning, literal meaning of this thing, poly and morphic? Anybody has any clue about it? Anybody has got any clue about what can be the meaning of the word poly? Just poly. Sir, many. Many. And morph means? Sir, but different variations. Different variation. Morph means shape. Morphology means study of shape. When we talk about the external structure, we call it as morphology. When we talk about the internal structure, it is called as anatomy. So morph or morphology means, logito means study. So when you study about the structure, outside structure, it is morphology. So morph means the outside structure. So here what we see, that there will be some undulation around the isoelectric line with marked change of amplitude every 5 to 30 beat. So see, I'm just giving a contrasting idea. Suppose I talk about monomorphic. So monomorphic means all the shape delta increase. See, all the shapes are same. So only a single structure is present here. So monomorphic, single structure. But suppose I talk about a condition where at every 5 to 30 beat there is change of amplitude, and then direction can also change. Okay, so that is where you get different kind of shape. So naturally it won't be mono, it is poly. So like what do we see? Here you can see that suppose there is a wave going on like this. It's an undulating wave. So it oscillates. It's sort of an oscillating wave, undulation. So this is suppose the isoelectric line. Okay, suppose this is the isoelectric line, and what did I say? I said that after 5 to 30 you will see suddenly there is a change in the amplitude.
again after a while again there can be a change in the amplitude. Okay, like this. Are you getting the point? Do you see that there is undulation around the isoelectric line, and at every 5 to 30 beat the amplitude changes? So here the amplitude is different, here the amplitude is different, again here the amplitude is different. Yes or no? Am I audible? Are you there? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তো Sir, কম কথা বলছিলেন প্রচন্ড ইকো কি হচ্ছে? হচ্ছে তো যে কম কথা বলছি। না, ইকো তো তোর কথা হচ্ছে, আমার কথাটা কি ইকো হচ্ছে? না স্যার, আপনার কি আমারটা বললে মানে আমারটাও শুনতে পাচ্ছি না, মানে কথার না, তোর কথা ইকো, কিন্তু আমার কথাটা বুঝতে পারছিস কিনা সেইটা বল। আমি বুঝতে ওকে, তো তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যে অ্যাক্সিসটা রয়েছে এটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, কখনো পজিটিভ কখনো পজিটিভ অ্যাক্সিস হচ্ছে, কখনো নেগেটিভ অ্যাক্সিস হচ্ছে, অ্যাক্সিসটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, রাইট? বোঝা গেল? যেমন ধর এইটা একদম ওপর দিকে যাচ্ছে, মানে এই পোর্শনটা হচ্ছে পজিটিভ, আবার এই পোর্শনটা ধর নেগেটিভ, তাই না? একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে। তো তার মানে কি, উই ক্যান সে দ্যাট ইট ইজ টুইস্টিং অ্যারাউন্ড দ্য পয়েন্টস। এই যে টুইস্টিং অ্যারাউন্ড দ্য পয়েন্টস, এইটারই কোনো একটা ল্যাটিন বা কোনো একটা ফরেন ভাষায় বলা হয় টর্সেডি পয়েন্টিস। এটাকে বলা হয় টর্সে ডিস পয়েন্টিস। টর্সেডি পয়েন্টিস কথাটার মানে হচ্ছে টুইস্টিং অ্যারাউন্ড দ্য পয়েন্টস। তো this is what is torsady pointis, and this is what you see in case of polymorphic ventricular tachycardia. Okay, now there is one small thing that you should know, that is called as wandering atrial pacemaker. So what is this thing, wandering atrial pacemaker? So you see, this here also it is somewhat like that of a multifocal atrial tachycardia, but only difference is that there is multifocal, there is also ectopic beat, but here the heart rate is less than 100 beats per minute. So it is basically special because here there are multiple P wave. So if there are multiple P waves, then what are we expecting? Heart rate should increase, decrease, or remain same. Normally if P wave increases, we were supposed to think of high heart rate, slow heart rate, or same heart rate. Anyone? Frequent P wave indicates heart rate is high, heart rate is slow, or same heart rate. High heart rate, but yes, that is the trick here, that normally we are supposed to see high heart rate, but here we don't see high heart rate. We see that here heart rate is slow, heart rate is less than 100, but number of P waves are high. So that is why it is called as wandering atrial pacemaker. Okay, so what do we see here? Only thing that will vary in your ECG is that the PR interval can vary, only clinical feature that you can get, rest it will be all okay. Okay, PR interval will vary according to the site of the dominant pacemaker. Okay, at any one point of time, whosoever will be dominating, that will act like the pacemaker. Okay, so this is the idea of wandering atrial pacemaker, and that's it all about the tachycardia. We are finished with the tachycardia. So you have understood. Can we move on to the bradycardia? Just give me yes or no, whether it is echoing or not doesn't matter, just tell me yes or no. আচ্ছা, তো নেক্সট যেটা আমরা করব, we will talk about bradyarrhythmia or we will talk about bradycardia.
So arrhythmia bradycardia কাকে বলে? When the heart rate becomes less than 60 beats per minute. তো একটা কারণ তো which is very simple, সেটা কি না এসএ নোড ডিসফাংশন। কারো যদি এসএ নোড খারাপ হয়ে যায় তাহলে হতে পারে। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ হ্যাভ লার্ন সো মাচ অফ কার্ডিও টিল ডেট, okay, here in the classes. What do you think? Does SA node like atrial contraction plays crucial role in ventricular contraction or no? See, the actual answer is no. Why? Because normally we know that the without the help of atria also the ventricle can beat. How? We will take help of AV node. AV node will discharge, AV node will fire up, है ना? So স্যার এই নোটটা যদি ইনিশিয়ালি না হয় তাহলে কি মানে হার্ট চালু হবে? হ্যাঁ, এটাই তো বেসিক্স যেটা আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি, যে এরা প্রত্যেকে, আই থিঙ্ক ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম এটা, যে এরা প্রত্যেকেই কিন্তু তোর পেসমেকার, এদের প্রত্যেকেরই কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে টু ডিপোলারাইজ স্পন্টেনিয়াসলি, প্রত্যেকের রয়েছে ক্যাপাবিলিটি টু ডিপোলারাইজ স্পন্টেনিয়াসলি। আর এদের মধ্যে কি রয়েছে? হায়ারার্কি রয়েছে। তো এসএ নোড কখন কাজ করবে না? যতক্ষণ অবধি এসএ নোড ঠিকঠাক, মনে পড়ছে না? এসএ নোড যদি খারাপ হয়ে যায় তখন চার্জ কে সামলায়? তখন চার্জ সামলায় হচ্ছে হায়ারার্কিতে নেক্সট থাকে হচ্ছে এভি নোড। এভি নোড যদি খারাপ হয়ে যায় তখন নেক্সট চার্জ কে সামলায়? বান্ডেল অফ হিস বা বান্ডেল ব্রাঞ্চ। বোঝা গেল? এইভাবে হয় জিনিসটা। ওকে, তো এই নয় যে এসএ নোড যদি কারোর খারাপ হয়ে যায় সে মরে যায়। দ্য পারসন উইল ডেফিনেটলি গেট সাম চান্স টু get the SA node fixed, maybe you know by artificial pacemaker বা কিছুই হতে পারে, ট্রিটমেন্ট করা যেতে পারে, কিন্তু মানে এই নয় যে দুম করে মরে যাবে। অ্যান্ড দ্যাট ইজ মাই পয়েন্ট। SA node dysfunction যেটা আমি লিখেছি, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইট ইজ আ লাইফ থ্রেটনিং সিচুয়েশন অর আ নন লাইফ থ্রেটনিং সিচুয়েশন? হ্যাঁ, মানে লাইফ থ্রেটনিং নয়, লাইফ থ্রেটনিং নয়, কারেক্ট, ইট ইজ আ নন লাইফ থ্রেটনিং সিচুয়েশন। কিন্তু যদি সেই তাই হয় তাহলে ঠিকঠাক রিদমে আমাদের বডিতে ব্লাড পৌঁছবে না। তো আমরা সিমটম কি পাবো? সিনকোপি। সিনকোপি জানিস, অজ্ঞান। তো যখনই ব্লাডটা পৌঁছবে না সেই মোমেন্টে লোকটা অজ্ঞান হয়ে যাবে, আবার খানিকক্ষণ পরেও নিজে নিজে অটোমেটিক্যালি জ্ঞান ফেরত পাবে। তো এই যে কন্ডিশনটা হচ্ছে, দিস ইজ দ্য অনলি সিমটম অফ এসএ নোড ডিসফাংশন। সো অনলি সিমটম উইল বি সিনকোপি, এছাড়া কিছু না। দেন there is another situation that is called as a sinus bradycardia. Sinus bradycardia. What is sinus bradycardia? Here heart rate definitely is less than 60 beats per minute, and here the prime cause is aging. Okay, because in aging there is degenerative aging. Like what happens? There are lots of degenerative disease will take place, which will gradually slow down the SA node. Just old age stuff. Got it? Now, sinus brady is a normal response to decreased demand of blood flow, and also if there is high vagal stimulation, or if sympathetic activity, high vagal stimulation mane parasympathetic activity is increasing. Okay, high vagal stimulation mane parasympathetic activity is increasing. So remember this, ki if parasympathetic activity is increasing, at the same time sympathetic activity decreases, so that will also cause a sinus brady. I hope you understand that. Yes or no? No? I couldn't hear you.
Okay, anyway, I think you have understood it. So the next one that we can talk about, that will be the sinus pause or the sinus arrest. So there is something called as a sinus pause or sinus arrest. So in the ECG, this is how it will look like. Okay, so what happens here is it occurs when the sinus node fails to discharge the impulse for one cycle or for more than one cycle. So here, since not only the conduction pathway is damaged, but node is also damaged, that means this is more dangerous than that of the rest 2. So what is this called? This is the sinus pause or sinus arrest. We call it sinus pause also. So when sinus node will fails to initiate the impulse, and if backup pacemaker do not take over the function of the heart, then there will be no P wave. So if there is no P wave, are we expecting a PR? Are we expecting QRS if no backup pacemaker takes position? No, right? Yes. So this is going to be problematic. So there will be no P wave, there will be no PR interval, and there will be no QRS complex. Alright. So remember this thing, that this SA node has got a kind of a block. Okay, SA node has got some kind of a block. That is called as a sinus node disease. And I think on the first class we discussed also on this. Lot of people were absent on that day, but we discussed this. So what happens here? Longer the pause, more dangerous it is. And if it is more than 3 seconds, then so definitely we have to clinically evaluate the situation, because more than 3 seconds is very, very significant clinically. Okay, so here what happens, that the sinoatrial node depolarizes but fails to proceed. Okay, so what do we see here? We are going to see that there is suddenly there is going to be a tachycardia, and then suddenly you will see that there is a bradycardia. So suddenly there will be a bradycardia, and then suddenly there will be a tachycardia. So anybody remembers what do we call it? It is called as sick sinus syndrome. See, somewhere it is tachy, somewhere it is brady, hai na? That is why we can call it as a tachybrady syndrome. Tachybrady syndrome, which is also known as sick sinus syndrome, and it can also be called as a sinus node disease. Okay. I think it is okay. Could not hear you once again. Acha, okay. So next thing is that we will talk about, that is called as a AV block. Okay, AV block. AV block. So what do we see in case of AV block? So here there is bradycardia due to the atrioventricular conduction disturbance. So remember, delayed conduction or non-conduction of impulse from atria to the ventricle takes place here. So there are some diseases, like there is something called as idiopathic fibrosis. Idiopathic fibrosis. Are you accustomed with the word idiopathic? Has it anything to do with idiots? Huh? Come again? ঠিক ঠাক ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জানিস না, হ্যাঁ বা না বল ঠিকঠাক। ওকে, অ্যাকচুয়ালি ইডিওপ্যাথিক মিনস that you do not know the cause. Okay, you are like you have no idea about what started it, what caused it, you have no idea. So that is called as idiopathic. বোঝা গেল?
unknown cause. So there can be some unknown cause, but there can be related fibrosis. So it is idiopathic fibrosis. But there can be another situation that is called as sclerosis. Okay, sclerosis of the conduction system. So these are the most common cause of AV block. Echara there can be some drugs like beta blockers. ওরাও করতে পারে। দেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ঠিক আছে, সিসিবি আমরা বলি ওটাকে, তো দে ক্যান অলসো ডু ইট। তো দিজ থিংস দে অ্যাকচুয়ালি কজ এভি ব্লক। Now at this point of time you will see that the PR interval definitely will increase. Let's see whether you understand it or not. Think on this. I think it is very easy. I'm saying PR interval increases. Do you understand it? Yes or no? Yes or no? লিখে দিয়েছি। তুই বোধহয় লেকচারে একটু ডিস্টার্বড আছিস। হ্যাঁ, ওরকম করলে কার্ডিও বুঝতে একটু অসুবিধা হবে, তুই পরে রেকর্ডিংটা দেখে নিস। হ্যাঁ, ওইভাবে তো পসিবল নয়। আর বাকিরা দেখ, PR ইন্টারভ্যাল ইনক্রিজ করছে, বুঝতে পারছিস কি না? রাইট। তো I think it is very simple. PR interval will definitely increase. So what do we see? Ki problem is in the, so let's talk about the AV block. That means problem lies in the AV node. Mane suppose this is your heart. Suppose this is your heart and here there is present the AV node. So problem is in the AV node. Mane pati kotha hocche the AV node is not allowing the impulse to travel ahead. তো এর না তিনটে ধরন হতে পারে। কি কি তিনটে ধরন হতে পারে? সিচুয়েশন 1, আই এম ফোকাসিং অনলি অন দ্য এভি নোডাল পাথ, অনলি দ্য এভি নোড, আমি বাকিটাই ইন্টারেস্টেডই নই এখন, ঠিক আছে না? ওকে, আই এম ইন্টারেস্টেড রাইট নাও অনলি ইন দ্য এভি নোড। তো সিচুয়েশন 1 আমি কি করছি না, সিচুয়েশন 1 হচ্ছে যে ধর আমার এইটা হচ্ছে এভি নোড, ঠিক আছে, আমি তিনটে সিচুয়েশন দিচ্ছি। এইটা হচ্ছে এভি নোড, ঠিক আছে। এবার সিচুয়েশন 1 হচ্ছে যে যেটা বেসিক সিচুয়েশন দিয়ে স্টার্ট করা যাক। বেসিক সিচুয়েশন হচ্ছে যে আমার পি ওয়েভ আসছে অ্যান্ড আমার পি ওয়েভ আসছে, ধর এইটা হচ্ছে আমার পি ওয়েভ, ঠিক আছে, কোথায় গেল? ওকে, এইটা হচ্ছে আমার পি ওয়েভ আসছে, ঠিক আছে, এই পি ওয়েভ ঢুকলো, কিন্তু এই পি ওয়েভটা ঢুকে এ অনেক ডিলে করে 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 তারপর বেরোলো, ঠিক আছে না? পি ওয়েভ এলো কিন্তু অনেক ডিলে করে বেরোলো, দিয়ে আমার এখানে, মানে এটা পি ওয়েভ ছিল, অনেক ডিলে করার পর কিউআরএস কমপ্লেক্স তৈরি করলো, ঠিক আছে। বোঝা গেল কি? মানে আমার পি আর PR এর মধ্যে ইন্টারভ্যালটা বাড়ছে না কমছে না, সেম থাকছে? বাড়ছে, ভেরি গুড। তো PR ইন্টারভ্যাল ইনক্রিজেস, মানে ইউজুয়ালি বলা হয় PR ইন্টারভ্যাল নর্মালি কি হবে 0.1, বাট এখানে আমি দেখে নিচ্ছি PR ইন্টারভ্যাল ইজ মোর দ্যান 0.1। এইটা যখন হচ্ছে এটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, এটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এবারে নেক্সট হচ্ছে যে, তো এখানে আমি শুধু PR ইন্টারভ্যালের মধ্যেই চেঞ্জটা দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না, ভেরি গুড। এবার আমি দেখছি কি না, ধর এই পি ওয়েভটা আসছে, এই পি ওয়েভটা এসে ফেড হয়ে গেল, একে আর যেতেই দিল না। পরের যে পি ওয়েভটা আবার এলো, সেই পি ওয়েভটা বেরোতে পারলো, মানে নেক্সট পি ওয়েভটা কিন্তু কিউআরএস দিল, প্রথম পি ওয়েভটা কিউআরএস দিতে পারলো না। দ্যাট মিনস সাম ইম্পালস conduct to ventricle and some impulse do not conduct to ventricle. তো তার মানে প্রত্যেকটা পি ওয়েভের পরে আমি কি কিউআরএস কমপ্লেক্স দেখতে পাওয়া উচিত ইসিজিতে? কি মনে হয়?
প্রত্যেক পি ওয়েভের পর কি কিউআরএস কমপ্লেক্স দেখতে পাওয়া উচিত? না। তো এরকম হতেই পারে যে আমার দুটো পি ওয়েভের পর আমি একটা কিউআরএস পেলাম, আবার এরকম হতে পারে আমি তিনটে পি ওয়েভের পর আমি একটা কিউআরএস পেলাম, দুটোই পসিবল, যেরকম ইচ্ছে। তো ঠিক আছে না? তো এই জিনিসটা যখন হচ্ছে তখন এটাকে আমরা বলছি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এই কন্ডিশনকে বলা হয় সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। আর কমপ্লিট অ্যাবসেন্স অফ ইম্পালস ফ্রম এট্রিয়া টু দ্য ভেন্ট্রিকল, তুই যত ইচ্ছে ইম্পালস দিয়ে দে, ও ভেন্ট্রিকলে কন্ডাক্ট করতে পারবে না। দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য থার্ড ডিগ্রি হার্ট ব্লক। দেখ বুঝলি কিনা? তাহলে থার্ড ডিগ্রি হার্ট ব্লকে পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্স পাওয়ার কথা না। তো এই ক্ষেত্রে পি ইজ নট ফলোড বাই কিউআরএস। কমপ্লিট অ্যাবসেন্স অফ ইম্পালস ফ্রম এট্রিয়া টু ভেন্ট্রিকল ইজ টেকিং প্লেস। আর এখানে কি দেখছি আমরা যে এট্রিয়ার ভেন্ট্রিকল ন্যাচারালি ওদের কাজটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো পি অ্যান্ড কিউআরএস আর নট রিলেটেড। কখনো কিউআরএস পেয়ে যাবি, কখনো পি পেয়ে যাবি। বিজার, মানে তুই বুঝতেই পারবি না যে কখন পি পাচ্ছিস আর তুই কখন কিউআরএস পাচ্ছিস। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লক। এবারে এর মধ্যে আরও সাবটাইপস রয়েছে, মোবিটস টাইপ 1, মোবিটস টাইপ 2, বাট আই থিঙ্ক ওরকম কোয়েশ্চেন তোদের দেখিনি, সো আই এম নট গোয়িং ইনটু দ্যাট ডিটেল। বাট আমরা এরকমভাবে কথা বলি আর কি, ধর দুটো, যেমন ধর এইখানে আমরা কি করেছি, দুটো পি ওয়েভ ইজ ফলোড বাই একটা কিউআরএস, তাহলে আমি এটাকে বলতে পারি 2:1। তিনটে পি ওয়েভ ইজ ফলোড বাই আ কিউআরএস, তাহলে আমি বলতে পারি 3:1। ঠিক আছে, এইভাবে কথাগুলো বলা হয়। তো কোথাও যদি দেখিস যে 2:1 বা 3:1, তখন বুঝতে পারবি, 4:3, তখন বুঝতে পারবি, তখন আই হোপ বুঝতে পারবি যে কী নিয়ে বলা হচ্ছে। ওকে, নেক্সট পার্ট কামস আপ, দ্যাট ইজ দ্য বান্ডেল ব্রাঞ্চ ব্লক। বান্ডেল ব্রাঞ্চ ব্লক আরেকটা হতে পারে, কেননা ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে না, তো ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে মানে অবশ্যই কোথাও না কোথাও একটা ব্লক হচ্ছে, নইলে আর হার্ট রেট কমবে কেন, কমন সেন্স। তো সেই জন্য আমরা এটাকে নেক্সট টপিক যেটা ডিসকাস করব, দ্যাট ইজ বান্ডেল ব্রাঞ্চ ব্লক। বান্ডেল ব্রাঞ্চ ব্লক, নেক্সট পেজে চলো। সো ইফ ইউ টক অ্যাবাউট দিস বান্ডেল ব্রাঞ্চ ব্লক, তো বান্ডেল ব্রাঞ্চটা কীরকম হয়, আগে বান্ডেল ব্রাঞ্চের অ্যানাটমিটা একবার দেখে নেওয়া যাক। সো সাপোজ you have got, I'm drawing just a very crude structure of the heart. মনে কর, আচ্ছা ঠিক আছে, মনে করা যাক এইটা হচ্ছে আমার হার্ট, this is a very beautiful such a heart. We are discussing heart topic on the eve of Valentine's Day, such a significant topic, isn't it? তো এটা যদি হার্ট হয়, তো দিস ইজ গোয়িং টু বি দ্য ইন্টারএট্রিয়াল সেপ্টাম, দিস ইজ দ্য ভেন্ট্রিকুলার পোর্শন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্যার ইজ গোয়িং টু প্রেজেন্ট দ্য এসএ নোড, ফ্লোরের এখানে পাবো এভি নোড, আর এভি নোড থেকে আমরা কাকে পাচ্ছি না, এখান থেকে আমরা পাচ্ছি দিস ইজ দ্য বান্ডেল অফ হিস। ঠিক আছে, দিস ইজ দ্য বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসটা কী হয় না, প্রথমে বাঁ দিকে যায়, আগের দিন ডিসকাস করেছিলাম আমরা, প্রথমে বাঁ দিকে যায়, তো এটাকে বলা হবে কি লেফট বান্ডেল ব্রাঞ্চ। আর এই লেফটের থেকে একটা পোর্শন হচ্ছে ডান দিকে যাবে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রাইট বান্ডেল ব্রাঞ্চ। তাহলে এটা হয়ে গেল রাইট বান্ডেল ব্রাঞ্চ, আর এই সাইডেরটা হয়ে গেল লেফট বান্ডেল ব্রাঞ্চ। এবারে এই লেফট বান্ডেল ব্রাঞ্চ যেটা রয়েছে, ওখান থেকে একটা পার্ট হচ্ছে এই সামনের দিকটায় আসে, আর এই যে পার্টটা রয়েছে ও না পেছন দিকটায় চলে যায়। তো ওই জন্য এদেরকে বলা হয় হচ্ছে অ্যান্টিরিয়ার ফ্যাসিকল, আর এদেরকে বলা হয় হচ্ছে পস্টিরিয়ার ফ্যাসিকল। ঠিক আছে না? সো দিস ইজ দ্য অ্যান্টিরিয়ার there is an anterior fascicle, there is a posterior fascicle. আমি কেন এইগুলো পড়ালাম, কেননা ইফ ইউ সি দ্যাট দিস কাইন্ড অফ কন্ডিশনস আর অ্যারাইজিং, সো দেয়ার ক্যান বি 3 possible things.
one is called as a bundle branch block, আরেকটা হয় হেমি ব্লক বা ফ্যাসিকুলার ব্লক। তো ফ্যাসিকুলার ব্লক, ফ্যাসিক্যাল কি না জানলে বুঝতে পারবি না। So since now you know what is a fascicle, so we can talk about fascicular block, and also we can talk about bilateral bundle branch block. এদের মধ্যে কি নাটক আছে? সিম্পল বান্ডেল ব্রাঞ্চ ব্লক মানে ব্লকটা কোথায় হয়েছে। যদি রাইট বান্ডেল ব্রাঞ্চে হয় তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, যদি লেফট বান্ডেল ব্রাঞ্চে হয় তাহলে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে। আর আরেকটা হয় ওটা একটু কঠিন, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট রাইট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। একটা ইন্টারমিটেন্টও হয়, ও সাইড চেঞ্জ করতে থাকে। বাট এনিওয়েজ ওটা মনে রাখলেও চলবে। মেন হচ্ছে দেয়ার ক্যান বি আ রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, দেয়ার ক্যান বি আ লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এবারে হেমি ব্লক বা ফ্যাসিকুলার ব্লকটা কি? ন্যাচারালি বুঝতে পারছিস ব্লকটা ফ্যাসিক্যালে হয়েছে। তাহলে ফ্যাসিক্যাল মানে কি কি আছে এর মধ্যে? তো এর মধ্যে অনেকগুলোই পড়ে। একটা পড়ে হচ্ছে যেমন আমরা লিখেছিলাম অ্যান্টিরিয়ার, মানে অ্যান্টিরিয়ার ফ্যাসিক্যাল, তাহলে ওটার জন্য আমি বলতে পারি লেফট অ্যান্টিরিয়ার হেমি ব্লক। একই রকমভাবে আমি বলতে পারি লেফট, কেননা দেখ ফ্যাসিক্যালগুলো কিন্তু মেনলি লেফট সাইডেই রয়েছে, তাই তো? তো তার মানে লেফট অ্যান্টিরিয়ার হেমি ব্লক হতে পারে, আর একটা হতে পারে লেফট পস্টিরিয়ার হেমি ব্লক, কারণ রাইট আর ফ্যাসিক্যাল তো নেই, সব তো লেফট সাইডে রয়েছে। তাই লেফট অ্যান্টিরিয়ার হেমি ব্লক আর লেফট পস্টিরিয়ার হেমি ব্লক। কিন্তু আর এখানে দুটো থাকবে, একটা হচ্ছে তার মধ্যে একটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেফট সেপ্টাল ব্লক। এটা হচ্ছে লেফট সেপ্টাল ব্লক, মানে আর একটু হায়ার লেভেল, হায়ার মানে ইন দ্য কী বলবো, মানে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর একটু উপরের দিকটায় গেলে সেখানে আমরা পাচ্ছি লেফট সেপ্টাল ব্লক। এই দুটোকে যদি আমি মিলিয়ে দিতে পারি তাহলে আমি পাবো হচ্ছে বাইল্যাটারাল বান্ডেল ব্রাঞ্চ ব্লক। কিন্তু তার জন্য আমাকে এই দুটোকে মিলিয়ে দিতে হবে। যেমন যদি আমি দেখি যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক উইথ লেফট অ্যান্টিরিয়ার ফ্যাসিকুলার ব্লক, মানে তার মানে কি দুটো সাইডেই গোলমাল হলো। বোঝা গেল কি গেল না? দেখ, আমার বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েছে রাইট সাইডে, অথচ হেমি ব্লক হয়েছে আমার লেফট সাইডে, তাহলে বাইল্যাটারাল হলো না? তাহলে আর কি হতে পারে? দেখ, ভেবে দেখ, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক উইথ, ডোন্ট ইউ থিঙ্ক কি লেফট পোস্টিরিয়ার ফ্যাসিকুলার ব্লক হতে পারে? যদি লেফট সাইডে অ্যান্টিরিয়ার ফ্যাসিকুলার ব্লক হয় তাহলে লেফট সাইডে পোস্টিরিয়ার ফ্যাসিকুলার ব্লক হতে পারে। তাহলে এটাও একটা হয়ে যেতে পারে। তারপর আমি একটু আগে পড়ালাম না অল্টারনেট রাইট অ্যান্ড লেফট, তাহলে ওই অল্টারনেট যেটা ইন্টারমিটেন্ট আর কি, তো ইন্টারমিটেন্টটা এর মধ্যে পড়বে। আরেকটা হয়, সেটাকে অতটা ডিটেলে যাওয়া দরকার নেই, ট্রান্সফ্যাসিকুলার ব্লক বলা হয়, ঠিক আছে? বাট এনিওয়ে, তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। সো দিজ আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য বান্ডেল ব্রাঞ্চ ব্লক। বল ক্লিয়ার হলো কি হলো না? অলরাইট, তো পাক্কা everybody is understood, because here impulse will travel at the same speed from bundle of his to both left and right ventricle, and because of this the ventricle is supposed to contract at the same time. But if block occurs in any one of the branches, there will be obstruction in the conduction of the impulse to the ventricle of the affected side, and definitely the contraction will be slowered. So because there is slow depolarization of the ventricle, তাহলে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে না ন্যারো হবে না সেম থাকবে? কি মনে হয়? যদি আমার ব্লক হচ্ছে, অর্থাৎ ভেন্ট্রিকালে ইম্পালস খুব ধীরে 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 পৌঁছচ্ছে, তো সেক্ষেত্রে আমি এটাকে কি বলবো, মানে আমি, হ্যাঁ বল। Wide, very good, very good. So we are seeing that here there is going to be wide QRS complex. That's very good. Broad QRS complex বা wide QRS complex. All right. So very good. So we are almost towards the end. We have to talk a little bit about right bundle branch আর left bundle branch. এই দুটো যদি বুঝে নিতে পারিস আমাকে উদ্ধার করে দিতে পারবি। We will be done with arrhythmia. So let's move on. Let's talk about the right bundle branch block. Right bundle branch block.
তো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে কি হচ্ছে না, দ্য লেফট ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন via left bundle branch occurs normally. So early part of QRS will correlate to the septal depolarization will remain unchanged, মানে Q wave যেটা সেটা তো একই থাকবে নাকি, Q wave টা একই থাকবে, কেননা রাইট দেখ ওকে see always the anatomy should be in your mind, otherwise it will be very difficult. So suppose this is your heart, we are talking about block in the right bundle branch, mane left was normal, this was the left was normal, now problem lies in the right side, so here is the problem. I hope the structure is getting clear ki problem ekhane royeche. তো তার মানে সেপ্টাল ডিপোলারাইজেশন যেটা হতো, সেপ্টাল ডিপোলারাইজেশন যখন হতো ওর অ্যাঙ্গুলেশনটা তো এরকম ছিল, তো এখনও সেটাই থাকবে, কেননা আগে লেফট বান্ডেল ব্রাঞ্চটা অ্যাক্টিভেট হওয়ার কথা, তারপরে রাইট বান্ডেল ব্রাঞ্চটা অ্যাক্টিভেট হওয়ার কথা, আর এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চটাই ব্লকড, তো ন্যাচারালি লেফটটা তো তার মতো হবেই, কি হবে না, কি মনে হয়, চটপট বল। যখন ইম্পালস কন্ডাকশন হচ্ছে ভেন্ট্রিকালে, লেফট বান্ডেল ব্রাঞ্চ যেটা রয়েছে ওটা ট্রিগার্ড হবে কি হবে না, হবে, তার মানে ডাইরেকশনটা সবসময় লেফট টু রাইটই থাকবে। হ্যাঁ, এবার রাইটের দিকে যেতে পারছে না ঠিকই, কিন্তু ইম্পালসটা লেফটের দিক থেকেই না স্টার্ট হচ্ছে, তো ফলে কিউ ওয়েভে কি কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো? তোমরা কিউ ওয়েভে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না? নট গেটিং লেট, হ্যাঁ বোঝা গেল কি সবার? নাও there is a delayed activation of the right ventricle, অর্থাৎ যখন আমার লেফট ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট ভেন্ট্রিকলটা তার পরে অ্যাক্টিভেট হচ্ছে, তার মানে আমি এইটার জন্য একটা আলাদা ভেক্টর পাচ্ছি, আবার এর জন্য একটা আলাদা ভেক্টর পাচ্ছি, অর্থাৎ যেটা আমরা এতদিন ধরে ক্যালকুলেট করতাম যে আমি একটা মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন পাবো, সেইটা আর পাচ্ছি না আমি এখন, কেননা দুটো সিঙ্ক করছে না, দুটো আলাদা আলাদা করে করছে, দুটোর মাঝখানে একটুখানি গ্যাপ তৈরি হচ্ছে। যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়, তার মানে আগে লেফট সাইড অফ দ্য ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, আর রাইট সাইড অফ দ্য ভেন্ট্রিকল অনেকটা পরে কন্ট্রাক্ট করবে। বোঝাতে পারলাম কি পারলাম না বল? তাহলে তার মানে আমি এটা বলতে পারি না যে যখন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছিল, আমরা নর্মালি কি দেখছিলাম, আমরা একটা আর ওয়েভ পাচ্ছিলাম, আর এখন আমরা কি দেখতে পাবো, এখন আমরা রাইট সাইডের জন্য একটা আর দেখতে পাবো, বা লেফট সাইডের জন্য আমরা একটা আর দেখতে পাবো, এর একটা আর হবে আর এর একটা আর হবে। Yes, so remember this, that though there is a delayed activation of the right ventricle, because the some depolarization was blocked in the right bundle branch, but eventually, slowly, at some point of time, the impulse will reach the right ventricle, and because of that, a secondary R wave is going to get produced. And secondary R wave naturally, তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, আমি যদি এইরকমভাবে দেখতে থাকি, তো তার মানে প্রথমে আমার একটা এইরকম একটা তৈরি হবে, তারপরে এইরকম একটা তৈরি হবে। তো আমরা এতদিনে কি পড়েছি, তাহলে এরকম জিনিসটা তৈরি হচ্ছে, এরকম জিনিসটা তৈরি হচ্ছে। তো আমরা কি দেখেছি, ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশনটাকে কি বলা হয়, ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশনটা ইজ নোন অ্যাজ কিউ, বাট if negative deflection occurs, আচ্ছা ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশনটা কি বলা হয়, আর মনে আছে, ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশনটা কি, কিউ, ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন কি, আর আর কি, if the negative deflection occurs after R wave, then what do we call it,
এস, এটা জানা আছে কি না? হ্যাঁ স্যার। ওকে, তো তার মানে কি হতে পারে? আমরা দেখছি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটোই আর ওয়েভ হচ্ছে। একটা আর ওয়েভ হচ্ছে আমাদের রাইট সাইডের জন্য, সেকেন্ড আর ওয়েভটা হচ্ছে আমাদের লেফট সাইডের জন্য। তো ফার্স্ট আর ওয়েভটা আমি ছোট এঁকেছি, কেন এঁকেছি? কেন তখন শুধু একটাই পোর্শন ডিপোলারাইজ হয়েছে। আর তারপরে আমি যে আর ওয়েভটা এঁকেছি ওটা অনেক বড় এঁকেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ধীরে ধীরে ইম্পালসটা সবটাই তো পৌঁছচ্ছে ভেন্ট্রিকালে। তার মানে টোটাল ডিপোলারাইজেশন যেটা হচ্ছে সেটা যতক্ষণে ধীরে ধীরে রাইট সাইডে পৌঁছচ্ছে তখনই হচ্ছে। তো ওই জন্য নেক্সট যে মানে পাতি কথা হচ্ছে যে সময় আমার অ্যাকচুয়াল আর ওয়েভটা থাকার কথা, যে সময় আমার অ্যাকচুয়াল আর ওয়েভটা থাকার কথা, সেই আর ওয়েভটা তো থাকবেই থাকবে, তাই তো? যেটা আমার অ্যাকচুয়াল আর ওয়েভ। কিন্তু তার আগে সেপারেটলি লেফট বান্ডেল ব্রাঞ্চটা ডিপোলারাইজ হয়েছে। তার জন্য আমি কি পাবো? তার জন্য আমি আর একটা আর ওয়েভ পাবো, কিন্তু সেটা শুধুমাত্র লেফট সাইড। বোঝাতে পারলাম কি পারলাম না দেখ? হ্যাঁ স্যার। তো তার মানে আমি এখানে কি পাচ্ছি, সে আগেরবার আমি অ্যানোটেশনটা শিখিয়েছিলাম যখন আমি ইসিজি পড়িয়েছিলাম, যে ছোট যদি ডিফ্লেকশন হয় ওটাকে আমরা বলি স্মল আর, আর বড় ডিফ্লেকশন হলে ওটাকে বলি ক্যাপিটাল আর। আর ফার্স্ট যে নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে আফটার আর ওয়েভ সেটাকে বলা হয় এস ওয়েভ। তার মানে দেয়ার উইল বি লাইক সেকেন্ডারি আর ওয়েভ উইথ শর্ট এস ওয়েভ। নো কনফিউশন? বাট ভেবে দেখ, এটা আমরা কখন দেখতে পাচ্ছি? এটা আমরা দেখতে পাচ্ছি যখন ব্লকটা হয়েছে ডান দিকে, আর আমরা দেখছি V1 থেকে। সো ইফ ইউ রিমেম্বার, V1 লিডটা কোথায় রাখা হয়েছিল? ডান দিকে রাখা হয়েছিল। মানে তুই ডান দিক থেকে ঘটনাটা বোঝার চেষ্টা করছিস। একই ঘটনা তুই যদি বাম দিক থেকে দেখিস, অর্থাৎ লেটস সে V5 বা V6 থেকে যদি তুই দেখিস, তাহলে কি দেখতে পাবি? দেখি কতটা মাথা খোলে। ধর V5 এখানে রয়েছে, যদি V5 এখানেই থাকে তো ইন দ্যাট কেস তুই কি দেখতে পাচ্ছিস? তো রাইট সাইডটা কিন্তু ব্লকড হয়ে গেছে। রাইট সাইডটায় কিন্তু এই পোর্শনটা কিন্তু অলরেডি ব্লকড। তার মানে ডিপোলারাইজ হচ্ছে আগে তোর লেফট সাইড, এই সাইডটা আগে ডিপোলারাইজ হচ্ছে। তুই দেখছিস V5 এর সাইড থেকে। তো তার মানে প্রথম যে ইম্পালসটা আসছে, দ্য ওয়েভ অফ ডিপোলারাইজেশন, সো দ্যাট ওয়েভ অফ ডিপোলারাইজেশন is going towards the electrode or it is going away from the electrode? Septal depolarization টা বল। ওকে, লেটস স্টার্ট উইথ সেপ্টাল ডিপোলারাইজেশন। সেপ্টাল ডিপোলারাইজেশনটা প্রথমে লেফট সাইডে হবে না প্রথমে রাইট সাইডে হবে যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়? যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয় তাহলে সেপ্টাল ডিপোলারাইজেশনটা প্রথমে কোন দিকে হবে? রাইট সাইডে হবে না লেফট সাইডে হবে? ছবিতে দেওয়া আছে কোন সাইডটা অ্যাক্টিভ কোন সাইডটা ইনঅ্যাক্টিভ। শেডেড সাইডটা ডেড, শেডেড সাইডটা ব্লক হয়ে আছে, কিছু একটা ড্যামেজ হয়েছে মাসেলে। তো তাহলে আমাকে বল যে যদি আমার আর কি বলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়, তো তাহলে আমার সেপ্টাল ডিপোলারাইজেশন বাঁদিকে সেপ্টামের বাঁদিকটা আগে ডিপোলারাইজ হবে না সেপ্টামের ডান দিকটা আগে ডিপোলারাইজ হবে? আই ডোন্ট থিঙ্ক এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। আর ইউ দেয়ার? সবাই আছিস? হ্যাঁ স্যার আছি। ওকে, যদি রাইট সাইড, দিস ইজ কল্ড এজ দ্য রাইট সাইড অফ দ্য হার্ট,
অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ দ্য লেফট সাইড অফ দ্য হার্ট। আমি আমার বক্তব্য হচ্ছে যে রাইট সাইডে বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েছে, রাইট সাইডে ব্লক রয়েছে, তাহলে সেপ্টামটা যখন ডিপোলারাইজ হবে সেই সময় সেপ্টামের বাঁ দিকটা তাড়াতাড়ি ডিপোলারাইজ হবে না সেপ্টামের ডান দিক তাড়াতাড়ি ডিপোলারাইজ হবে? স্যার বলছি কি বলছিস? তোর আওয়াজটা কেটেই যাচ্ছে। অন্য কেউ শুনতে পাচ্ছিস দেবস্মিতা কি বলতে চাইছে? কি বললো বল দেখি, আমি শুনতে পেলাম না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তোর আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না। ওকে, আর অর্চিতা আছে না? ওকে, ঠিক আছে। তো এনিওয়ে বোঝা গেল কি যে সেপ্টামের ডান দিকটা আগে ডিপোলারাইজ হবে না বাঁ দিকটা আগে ডিপোলারাইজ হবে যখন সেপ্টাল ডিপোলারাইজেশন চলছে? ওকে, আই থিঙ্ক আই শুড গিভ দ্য আনসার। ওকে, আমরা পড়ছি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তো বেসিক্যালি ব্লকটা হয়ে রয়েছে, ব্লকটা কোন দিকে হয়েছে? ব্লকটা হয়ে রয়েছে ডান দিকে, ব্লকটা হয়ে রয়েছে ডান দিকে। তো যেহেতু ডান দিকে ব্লক হয়ে রয়েছে, সো ন্যাচারালি ইম্পালসটা ডান দিকে যেতে ওর কষ্ট হবে, যেহেতু ডান দিকটায় ব্লক রয়েছে। সো দ্য কমন সেন্স থিং ইজ কি এই পার্টটা পুরোটা কিন্তু ড্যামেজড, এই পার্টটা পুরোটাতেই ব্লক হয়ে রয়েছে। আর আমরা এমনিও পড়েছি নর্মাল কন্ডিশনে না, আগে হচ্ছে বান্ডেল অফ হিসটা বাম দিকে আসে, সেইখান থেকে একটা পোর্শন আবার ডান দিকে ছড়িয়ে যায়। তো সেই কারণে সেপ্টাল ডিপোলারাইজেশনে আগে বাঁ দিক ডিপোলারাইজ হয়, তারপরে ডান দিকটা ডিপোলারাইজ হয় এবং আমরা অ্যাঙ্গুলেশনটা এরম টাইপের পাই। তো যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েই থাকে তো সেক্ষেত্রেও লেফট সাইডটাই না আগে ডিপোলারাইজ হবে। যদি লেফট সাইডটা আগে ডিপোলারাইজ হয় তাহলে আমার কিউ ওয়েভের মধ্যে কি কোনো চেঞ্জ আসবে? তো কিউ ওয়েভের মধ্যে একটু ভেবে দেখবি, আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট, ইটস নট ভেরি ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু গিভ আ লিটল বিট অফ ফোকাস। তাহলে বুঝতে পারবি যে আমাদের কিন্তু এই ওয়েভটাতে কোনো চেঞ্জ আসবে না। দ্য কিউ ওয়েভ ইজ গোয়িং টু রিমেন দ্য সেম, নেগেটিভ ডিফ্লেকশনই হবে, বিকজ ইট উইল গো, আমরা V5 থেকে দেখছি রাইট, সো V5 উইল গো away from the this, like the impulse is traveling away from the anode. তো যদি ইম্পালস ইজ ট্রাভেলিং আবে, আমরা কি দেখি, আমরা যখন লিড 2তে দেখি তো আমাদের লিড 2টা কোথায় থাকে? টুয়ার্ডস দ্য লেফট লেগ, তো এইদিকে থাকে। তো সেই জন্য আমরা কি দেখতে পাই? ইট ইজ দ্য ইম্পালস ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অ্যানোড। তো একই কারণে আমরা কি করি? নেগেটিভ ডিফ্লেকশন দিই কিউ ওয়েভের ক্ষেত্রে। তো V5 এর ক্ষেত্রেও তাই হবে না, যেহেতু আমাদের ক্ষেত্রে ইম্পালসটা ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য অ্যানোড, তো আমি এখানে পাবো হচ্ছে কিউ ওয়েভ, এখানে পাবো আমরা কিউ ওয়েভ। তো বিকজ ইটস দ্য ফার্স্ট নেগেটিভ রিফ্লেকশন। এবং তারপর আমরা কী পাবো না, দেখতে পাচ্ছি যে আমরা যখন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের টাইম আসছে তখন আমরা কি দেখতে পাবো না, দেয়ার ইজ গোয়িং টু বি, প্রথম ইম্পালসটা আমরা পাচ্ছি লেফট সাইডে, কেননা লেফট সাইডটাই নর্মাল আছে। তো তার মানে আমরা নেক্সট ইম্পালসটা পাচ্ছি হচ্ছে এই লেফট সাইডে। তাহলে লেফট সাইডে ইম্পালসটা পাওয়ার জন্য আমরা কি হচ্ছে না, আমরা একটা আর্প ওয়েভ পাচ্ছি, বড় সড়ো টাইপের আর্প ওয়েভ পাচ্ছি, উইচ ইজ ওকে, কেননা লেফট সাইডের মাসেল তো বেশি থিক, তো লেফট সাইডে ইম্পালস অনেক বেশি ট্রাভেল করবে, সেই জন্য আমরা এটাকে বলবো আর ওয়েভ। তার মানে আমি এটা পাচ্ছি হচ্ছে কিউ আর আর, ছোটো কিউ আর বড় আর। ছোটো কিউ কেন? তার কারণ হচ্ছে বড় কিউ করার জন্য আমার একটু বড় ডিপোলারাইজেশন দরকার ছিল, কিন্তু বড় ডিপোলারাইজেশন হবে না, কেননা ডান দিকটা তো অলরেডি ড্যামেজড রয়েছে, একটুখানি ইম্পালস যাবে শুধু লেফট সাইড, মানে একে তো সেপ্টাম নিজেই পুরো হার্টটাকে হাফ হাফ করছে, এবার আমি আবার বলছি সেপ্টামের হাফ, মানে সেপ্টামের ডান হাফটা বেকার অকেজো, তো ন্যাচারালি ইম্পালসের অ্যাম্পলিটিউডটা কম হবে, ওই জন্য আমি লিখলাম স্মল কিউ। তো স্মল কিউ উইল বি ফলোড বাই আ লাইক ক্যাপিটাল আর। কিন্তু এর পরে আমরা কি দেখবো না, রাইট সাইড অফ দ্য ভেন্ট্রিকালটাও কিন্তু ডিপোলারাইজ করছে রাইট, তাহলে শুধু রাইট সাইড অফ দ্য ভেন্ট্রিকাল ডিপোলারাইজেশনের জন্য আমরা আরেকটা ইম্পালস পাবো। কিন্তু এবার ভেবে দেখ যে V5 এই ইম্পালসটাকে কীভাবে দেখছে,
প্রথম ইম্পালসটা কোন ডিরেকশনে ছিল, টুয়ার্ডস V5, মানে যেটা যখন লেফট সাইডটা ডিপোলারাইজ হচ্ছিল। কিন্তু যখন রাইট সাইডটা ডিপোলারাইজ হচ্ছে, রাইট সাইডের ডিপোলারাইজেশন তো ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম V5। বোঝাতে পারলাম কি পারলাম না? পারলাম কি পারলাম না? তো তার মানে আই এম গোয়িং টু গেট আ নেগেটিভ রিফ্লেকশন হিয়ার, বাট ইট ইজ গোয়িং টু বি এ ভেরি বিগ নেগেটিভ রিফ্লেকশন। কেননা আফটার অল একটা ভেন্ট্রিকল ডিপোলারাইজ হচ্ছে, তো ভেন্ট্রিকুলার মাস্কুলেচার ডিপোলারাইজ হচ্ছে, তো ন্যাচারালি আই এম গোয়িং টু গেট আ প্রমিনেন্ট, তাহলে এটা কী হবে, এস ওয়েভ। তার মানে আই এম গোয়িং টু গেট আ প্রমিনেন্ট এস ওয়েভ। তো তার মানে আমরা কি দেখতে পাচ্ছি না, যদি আমি V1-এর পয়েন্ট অফ ভিউ থেকে একই ঘটনাটা দেখতাম, তাহলে কি পেতাম যে V1-এর ক্ষেত্রে একে তো হচ্ছে নেগলিজিবল অ্যামাউন্ট অফ কিউ ওয়েভ, তো আমি কিউ ওয়েভ পেতাম কি না বরাবর, পজিটিভ রিফ্লেকশনই পেতাম কিউ এর জন্য। তো প্রথম কথা হচ্ছে যে যখন আমি দেখছি যে কিউ ওয়েভ আসছে, তো কিউ ওয়েভ V1 থেকে আমি ব্যাপারটা দেখার চেষ্টা করছি, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়ে রয়েছে। তো আমি কি দেখছি না, এক তো হচ্ছে কিউ ওয়েভও দেখছি, আর অ্যাট দ্য সেম টাইম লেফট ভেন্ট্রিকালটা ডিপোলারাইজ হতে দেখছি। তো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি না, আমি প্রথম ডিফ্লেকশনটা পজিটিভ পাচ্ছি, যেটা সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে। তারপরে আমি যখন দেখছি আমার লেফট ভেন্ট্রিকালটা ডিপোলারাইজ হচ্ছে, তাহলে ওটা অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স, তার জন্য আমি পাচ্ছি এস ওয়েভ। আর তারপরে আমার কাছে রাইট ভেন্ট্রিকালটা ডিপোলারাইজ হচ্ছে, উইচ ইজ অ্যাগেন টুয়ার্ডস দ্য V1, তার মানে আমি এবার পাচ্ছি এরকম টাইপের। তো এইটাকে আমি বলছি আর এটাকে আমি বলছি ক্যাপিটাল আর। তো এই ধরনের যদি হয় তাহলে এটা V1-এ আমি এরকম দেখতে পাবো, আর V5 বা V6-এর দিকে মানে লেফট সাইডটা আমি এরকম টাইপের ওয়েভ দেখতে পাবো। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? কারেক্ট। নেক্সট চলে আসা যাক লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে, লাস্ট টপিক লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা বুঝে নিতে পারলে we will be done with the arrhythmia part. তাহলে দ্যাট মিনস লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে কোথাওই ব্লক হতে পারে। ইফ ইউ গো ব্যাক টু দ্য মেন পিকচার, আচ্ছা চলো আমি দিস ইজ ড্যামেজ পিকচার, সো লেট মি ড্র আনাদার পিকচার ফর ইউ। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক মানে হচ্ছে আমার এইখান থেকে এই লেফট সাইড গেছিলো, এইখান থেকে এরকমভাবে রাইট এলো। তো লেফট সাইডে যখন এবার আমি দেখছি ব্লক হচ্ছে, তো তার মানে সেটা বান্ডিল ব্লকও হতে পারে, মানে বান্ডিল অফ হিজের ক্ষেত্রেও ব্লক হতে পারে, এখানেও ব্লক হতে পারে, or it can block the like posterior fascicle, or it can block the anterior fascicle also. এখানে একটা anterior fascicle ছিল মনে আছে, একটু আগে আমরা ডিসকাস করলাম যে এখান থেকে একটা, হ্যাঁ। তো ব্লক কোথাওই হতে পারে, anterior fascicle হতে পারে, posterior fascicle হতে পারে, বান্ডেল অফ হিজে হতে পারে, সব কিছুতে হতে পারে। তো তাহলে একটাই তো আমি হেল্প করে দিলাম, এবার কি মাথা খাটবে যে এবার কোন সাইডটা তাড়াতাড়ি ডিপোলারাইজ হবে, রাইট সাইড না লেফট সাইড? ক্যান ইউ টেল মি দ্যাট? আগে ডিপোলারাইজ কোনটা হবে? হ্যাঁ, লেফট সাইড। ওকে, অলওয়েজ রিমেম্বার দিস থিং কি লেফট সাইড আমরা কি পড়লাম এক্ষুনি, লেফট সাইডে রয়েছে ব্লক। তো লেফট সাইড যদি ব্লকড হয়, তো সে তার মানে লেফট সাইড ব্লক মানে কি, ওদিকে ইম্পালস যেতে পারছে না। তো লেফট সাইডে ইম্পালস যেতে পারছে না যদি, তো তাহলে কি করে ইম্পালস ওখানে আগে যাবে? কি বল, লেফট সাইড আগে ডিপোলারাইজ করবে? ওকে, তো লেফট সাইডটা আমার ডিপোলারাইজ করছে। তো তার মানে আমি যদি দেখি যে V1-এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যদি, তো যখন সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে, তাহলে লেফট টু রাইট ইম্পালসকে আমি খুব বেশি পেতে পারবো? কারেক্ট। তো খুব বেশি হবে না, কারণ আমার লেফট সাইডটাতেই তো ব্লক হয়ে রয়েছে। তাহলে লেফট সাইডে আগে ইম্পালস আসার কথা, কিন্তু সেদিকটাতেই ব্লক, আর সে যদি ব্লক থাকে তাহলে রাইট সাইডে আরও ইম্পালস আসবে না। তো সেই জন্য ফর V1 লেফট টু রাইট ইম্পালস ইজ নেগলিজিবল বা নট দেয়ার। কিন্তু তারপরে একটা টাইম আসবে যখন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা স্টার্ট হবে। তো V1 মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যেটা দেখছে, সেটা অ্যাওয়ে ফ্রম ইট অর টুয়ার্ডস ইট দেখতে পাচ্ছে বলে মনে হয়।
V1 দেখছে, আমি V1 এর কথা বলছি। V1 আচ্ছা চল, আগে রাইট সাইড ডিপোলারাইজ করছে, তো যখন রাইট সাইডকেই ডিপোলারাইজ করতে দেখবে তো সেক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম ইট দেখবে না টুয়ার্ডস ইট দেখবে? V1 যদি এইখানে থাকে আর ওর ইম্পালসগুলোকে এই দিকে আসতে দেখছে, তো ন্যাচারালি ওর ওর মাথার দিকটা দেখছে না লেজের দিকটা দেখছে? কারেক্ট। তো তার মানে অ্যাওয়ে হলো না টুয়ার্ডস হলো? অ্যাওয়ে হলো। তো তার মানে নেগেটিভ ডিফ্লেকশন না পজিটিভ ডিফ্লেকশন পাবো? কারেক্ট। তার মানে আমি কিউএফ তো কিছুই পাচ্ছি না, নেগলিজিবল পাচ্ছি, কিন্তু তারপরে আমি একটা নেগেটিভ ডিফ্লেকশন পাচ্ছি এইভাবে। কিন্তু যতক্ষণে এই ডিপোলারাইজেশনটা রিকভার করবে, ডু ইউ রিয়েলাইজ ততক্ষণে লেফট সাইডটা যেটা কিনা ব্লক হয়েছিল ধীরে 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 ওখানেও বিভিন্ন বিভিন্নভাবে ইম্পালস পৌঁছে তখন ওই পোর্শনটাকে ডিপোলারাইজ করবে কি না? মানে আগে রাইট সাইড হলো কিন্তু তারপর লেফট সাইড তো হবে ইভেনচুয়ালি, নাকি হবেই না? তো আগেন এই জিনিসটা আমার পজিটিভ রিফ্লেকশন দিচ্ছে না নেগেটিভ রিফ্লেকশন দিচ্ছে? V1 কারেক্ট। তো তার মানে এইবার আমরা লেফট সাইডের মাসেল বেশি থিকার, ওই জন্য আমি বেশি নেগেটিভ পাবো, কিন্তু একটু পরে পাবো, বাট নেগেটিভ বেশি নেগেটিভ পাবো। তো আমি এইরকম দেখতে একটা ইম্পালস পাবো। বোঝা গেল? এটাকে বলা হয় ডাব্লু প্যাটার্ন। ডাব্লুর মতো দেখতে হলো ওয়েভটা, ঠিক আছে? এবার বল দেখি নিজে থেকে, এবার অ্যাটলিস্ট বল, এটাই যদি আমি V6 থেকে দেখি, কিউএফ তো আমরা পাচ্ছি না। তো এবার আমরা পাচ্ছি যখন কিনা V6 এর ক্ষেত্রে যখন কিনা আমাদের রাইট ভেন্ট্রিকলে ডিপোলারাইজ করছে, তাহলে যেটা এতক্ষণ নেগেটিভ ডিফ্লেকশন পাচ্ছিলাম এবার কি সেটা নেগেটিভ রিফ্লেকশন পাবো? পজিটিভ পাবো। তো তার মানে এবার কি দাঁড়াবে, এইবার আমরা পজিটিভটা পাচ্ছি এইরকম, এরকম টাইপের হবে, তাই তো? বাই দ্য টাইম রাইট ভেন্ট্রিকল রিকভার করছে ততক্ষণে লেফট ভেন্ট্রিকল ফায়ার করছে, সেটাও টুয়ার্ডস দ্য লেফট সাইড, আর V6 ইজ অলসো টুয়ার্ডস দ্য লেফট সাইড, তার মানে ডিপোলারাইজেশন ইজ মুভিং টুয়ার্ডস দ্য অ্যানোড। তো সেই জন্য কি হচ্ছে, আমরা পজিটিভ রিফ্লেকশন পাচ্ছি, ওই জন্য এটাকে বলা হয় লেটার M শেপ। তার মানে যদি তুই ডাব্লু শেপের ওয়েভ পাস, তার মানে যদি তুই ডাব্লু শেপ পাস তাহলে সেটা তুই কোথা থেকে পাবি, সেটা তুই পাবি রাইট সাইডেড লিডসগুলো থেকে, আর লেফট সাইডেড লিডগুলো থেকে কিন্তু তার রিভার্সটা পাবি, মানে M শেপের পাবি। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? Okay, finally, so with this we are done with this arrhythmia, and we will stop over here today. Practice these things. অমনি করে শুধু শুনে শুনে ইসিজি হয় না, নিজের হাতে ইসিজি যতক্ষণ না লিখে করছিস ততক্ষণ অবধি ইসিজি কখনোই মানে জলের মতো সহজ হতে পারে না। আর হাতে লিখে নিজে প্র্যাকটিস করার পর জলের মতো হয়নি সেটা হতে পারে না। তো ওই জন্য ডু প্র্যাকটিস দিস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ নিয়ে ডিসকাস করব। তো তার আগে একটা র্যাপিডলি লেট মি জাস্ট ডিসকাস ওয়ান থিং উইথ ইউ। যাবে জাস্ট একটা ইয়ে করে নিই যে সবটা তোদের জানা থাকছে কিনা। জাস্ট আ সেক। তো আমি জাস্ট কয়েকটা জিনিস একটু দেখিয়ে নিচ্ছি যে দেখ এগুলো তোদের জানা আছে কিনা। তো দেখতে পাচ্ছিস সেটা স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে, তো এখানে এই ব্যাপারগুলো আমরা ডিসকাস করেছি, জানিস যেগুলো লেখা আছে এখানে। What are the potential automatic tachycardia symptoms that will come up? Anxiety আসতে পারে, fluttering in the chest, palpitation,
পেন, প্রেশার অন দ্য চেস্ট, ফেন্টিং, শর্টনেস অফ ব্রেথ, সব আমরা পড়লাম। ডিজিনেস, চটপট চটপট বলতে থাক, মনে রাখতে পারবি? এক্ষুনি না ডিসকাস করলাম আমরা। ওকে ওকে, দিস পোর্শন ইউ আন্ডারস্ট্যান্ড, ন্যারো কিউআরএস, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স কখন কিরম হবে। ওকে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই যে সার্কাস রিদম যেটা রয়েছে, সার্কাস রিদমটা বোঝা যাচ্ছে। See, now you understand what is torsidy point is. See, it is given in the actual ECG wave. মনোমরফিকটা দেখ, সবকটা একই রকম দেখতে মনোমরফিক, আর যেগুলো এক একটা এক এক রকম হচ্ছে সেটা পলিমরফিক। এই পলিমরফিকেরই একটা ধরন হয়ে যাচ্ছে টর্সিডি পয়েন্টিস। তো টর্সিডি ডি পয়েন্টিস আনডিউলেটিং ওয়েভ বলেছিলাম, প্রত্যেক 5 to 30 পরে পরে চেঞ্জ হতে থাকবে। দেখ চেঞ্জ হচ্ছে, মনে পড়ছে? আজকে ডিসকাশন হয়েছে। Okay, so now clinical manifestations also we have discussed. Now as far as the complications are concerned, this is very obvious. তো দেখ এখানে আমরা ট্রিটমেন্ট কীভাবে করি, এই যে একটা ডিভাইস ওপরে রয়েছে এটাকে বলা হয় ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, আইসিডি বলা হয়। আইসিডিতে একটা পালস জেনারেটর থাকে যেটা কিনা লিডের মাধ্যমে কানেক্ট করে দেওয়া থাকে হার্টের সাথে, ঠিক আছে? একটা ন্যাচারাল মেথড হচ্ছে ভালসালভা ম্যানুভার। ভালসালভা ম্যানুভার মানে হচ্ছে পাতি কথায় শরীরে যত ধরনের আমাদের ফুটো রয়েছে সবকটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে আমরা যদি আমাদের ইন্টারনাল ক্যাভিটিতে প্রচুর পরিমাণে প্রেশার বাড়িয়ে দিতে পারি, তো সেক্ষেত্রে উই ক্যান অ্যাকচুয়ালি ডিল উইথ দিস সিচুয়েশান। দিস ইজ দ্য কন্ডিশন। এই যে আমি আমার মানে ইন্টারনাল ক্যাভিটি মানে থোরাসিক ক্যাভিটির কথা বলছি। তো দেখ আমি সবকটা যতগুলো জায়গায় ওপেনিং রয়েছে, যেমন একটা গলার দিকে রয়েছে আর একটা এনাসের দিকে রয়েছে, তো রেকটাল মাসেল স্ট্রং করে আমি যদি ওটাকে চেপে দিই, আর আমি যদি ল্যারিঞ্জাল মাসেলটাকেও যদি চেপে দিই, দিয়ে আমি যদি মানে চেপে দিতে পারি, তাহলে দিয়ে আমি যদি মানে চেস্ট মাসেলটাকেও কন্ট্রাক্ট করার চেষ্টা করছি আর পেটটাকেও চেপে দিয়েছি অ্যাবডোমিনাল মাসেল দিয়ে, তাতে কী হবে, ডায়াফ্রামটা উপরের দিকে উঠবে। তো সেক্ষেত্রে তুই বুঝতে পারছিস যে ইন্ট্রাথোরাসিক প্রেশারটা বেড়ে গেছে। বোঝা গেল? দিস ইজ কল্ড এজ ভালসালভা ম্যানুভার। তো তার মানে আমরা কি দেখছি, ডায়াগনোসিস করার জন্য একটা হচ্ছে ইসিজি দরকার, সেটা আমরা পদে পদে দেখলাম। হল্টার মনিটরিং হচ্ছে বেসিক্যালি ইট ইজ ইসিজি, বাট ইট ইজ আ 24-hour মনিটরিং ইসিজি, ঠিক আছে? এছাড়া ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডিজ দেখতে পাচ্ছি। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ম্যানেজমেন্ট। তো অ্যাকিউট ম্যানেজমেন্টে আমরা কী করতে পারি, আমরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারি। তাহলে কোন প্যারাসিম্প্যাথেটিক নার্ভটাকে অ্যাক্টিভেট করতে হবে না, ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করতে হবে, সেটাকে বলা হয় ভেগাল ম্যানুভার। তো ভেগাল ম্যানুভারের জন্য ভালসালভা ম্যানুভার দরকার, বিশেষ করে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার জন্য। এছাড়া আমাদের অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস গত বছর পড়ানো হয়েছে। ইউ ক্যান অলসো গো উইথ দ্য অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ ট্রিটমেন্ট, বা ওই যেরকম দেখালাম আইসিডি দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এগুলো গেল অ্যাকিউট ম্যানেজমেন্ট। আর ভালসালভা ম্যানুভার কী করে কাজ করে সেটা অলরেডি আমি এখানে দেখিয়ে দিয়েছি। দ্যাট ইফ দ্য ইন্ট্রাথোরাসিক প্রেশার ইনক্রিজেস, ভেনাস রিটার্ন উইল ডিক্রিজ, তাহলে স্ট্রোক ভলিউম উইল ডিক্রিজ, তাহলে কার্ডিক আউটপুট উইল ডিক্রিজ, ব্লাড প্রেশার উইল ডিক্রিজ। ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে ব্যারো রিসেপ্টারগুলো স্টিমুলেট করবে। সেক্ষেত্রে সে আগে এটা আগের দিন আমি পড়িয়েছিলাম, মনে আছে কি, যে ফেসোকনস্ট্রিক্টার সেন্টার অফ মেডুলা ইনহিবিশনটা কমে যাবে, এক্সাইটেশন হবে, আর ভেগাল সেন্টারের এক্সাইটেশনটা কমে যাবে। তাতে কী হবে, ভেগাল আউটফ্লোটা কমে যাবে আর সিম্প্যাথেটিক আউটফ্লোটা বেড়ে যাবে। সেক্ষেত্রে হার্ট রেট বাড়বে, কন্ট্রাক্টিলিটি বাড়বে, ভেসোকনস্ট্রিকশন বাড়বে। এটা একটা হার্ট আর ব্রেনের মাঝখানে একটা কানেকশন দেখিয়ে আমি আগের দিন ডিসকাস করেছিলাম, মনে আছে? ওকে, লং টার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি মেডিকেশন, যেমন লিখে একটু আগেই পড়ালাম, বিটা ব্লকার, সিসিবিস আর অ্যান্টি অ্যারিথমিক্স। ক্যাথেটার অ্যাবলেশন বলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ছবিতে দেওয়া আছে যে আমরা কী করি, আমরা একটা ক্যাথেটার দিয়ে আমরা টিস্যু অ্যাবলেশন করি, টিস্যুগুলোকে আমরা করে দিই, তোর কী বলে মানে বার্ন করিয়ে দিই আর কি। তো সেটা রেডিও ফ্রিকোয়েন্সি বা ক্রায়ো অ্যাবলেশনও করা যেতে পারে, যেটা যে মানে কাকে বার্ন করছি, যে ওই যে অ্যাবনর্মাল পাথওয়েগুলো যেগুলো রয়েছে, ওই যে কেন্ট বা মাহেম, এই যে পাথওয়েগুলো রয়েছে ওগুলোকে আমরা বার্ন করে দিতে পারি, বা আইসিডি তো দেওয়াই যায়। এছাড়া লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, উইচ ইউ নো অলরেডি, আর অ্যান্টিকোয়াগুলেশনটাও করে রাখতে হবে টু প্রিভেন্ট থ্রম্বো এম্বলিজম। ওকে, তো ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখ এই যে ব্লকগুলো দেখাচ্ছি, কোনটা কীরকমভাবে ব্লক হয়েছে, কোথায় ড্রপড কিউআরএস কমপ্লেক্স হয়েছে, দেখ বুঝতে পারছিস কিনা। 6 সাইনাস সিনড্রোমটা আমি পড়িয়েছি, ট্যাকি ব্র্যাডি সিনড্রোম যেটা,
এগুলো আজকেই পড়ানো হয়েছে। সি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট অর নট? ইয়েস? বোঝা গেল? হ্যাঁ স্যার মোটামুটি ওকে। আর এই দেখ, সেই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে কী পেয়েছি আমরা? পিআর ইন্টারভ্যালটা শুধু বেড়ে গেছে। সেকেন্ড ডিগ্রিতে আমরা কি দেখছি না, যেমন একটা পি ওয়েভের পর তারপর আবার কিউআরএস আসছে না, সবকটা পি ওয়েভের পরেই যে কিউআরএস আসবে এরকম কোনো গ্যারেন্টি নেই, এটাই আমরা দেখতে পাচ্ছি। দেখ 2:1 যেটা লেখা আছে সেকেন্ড ডিগ্রি এভি ব্লক 2:1, তার মানে কি দেখ ওখানে দুটো পি ওয়েভ হচ্ছে। যদি মানে সেকেন্ড লাস্ট পিকচারটা যদি দেখিস, ওখানে দেখ প্রথমে একটা পিকিউআরএসটি হয়েছে, সেই টি এর পর একটা পি এসছে, সেই পি এর পর একটা গ্যাপ আছে, তারপর আবার পি ওয়েভ এসছে, দেখতে পেয়েছিস কি? তারপরে গিয়ে কিউআরএস কমপ্লেক্স এলো, তার মানে দুটো পি ইজ ফলোড বাই ওয়ান কিউআরএস, তো 2:1 হয়ে গেল। বোঝা গেল? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি ব্লক। ক্লিয়ার? আচ্ছা, ব্র্যাডির সিমটমগুলো একই রকম থাকে, অ্যাজ সাচ খুব একটা ডিফারেন্ট থাকে না, সেই সিনকোপি হবে, বাট এখানে কি হয়, রিডিউসড কার্ডিয়াক আউটপুট কমপ্লিকেশন হতে পারে, আর একটা হার্ট ফেলিয়ার হতে পারে। এখানে কোনো তোর স্ট্রোক বা এই ধরনের কিছু হবে না, যেহেতু সমস্ত কিছু স্লো হচ্ছে, তো সেক্ষেত্রে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই টু দ্য বডি হতে পারে, সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলি। এর ডায়াগনোসিসও ন্যাচারালি ইসিজি দিয়েই করবো। তো দেখেছি, এই জন্যই আমি ইসিজি বেসড পুরো ডিসকাশনটা করছিলাম, যেহেতু এর মেন ডায়াগনোসিস সেটা ট্যাকি হোক আর ব্র্যাডি হোক, ইসিজি দিয়েই হবে। হল্টার মনিটরিং যেটা বলছিলাম, 24 আওয়ার ইসিজি রিডিং, ছবিতে দেখ কীরমভাবে হয়, ওরকম একটা ডিভাইস লাগিয়ে রাখা থাকে 24 ঘন্টার জন্য, তারপর 24 ঘন্টা পর পুরো রিডিংটা চেক করা হয়। ঠিক আছে? আর ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি তো দেখতেই পাচ্ছিস, এটা কিসের ছবি? আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। ডিলেড ডিএডি আর ইএডি মনে আছে? আর্লি আফটার ডিপোলারাইজেশন আর ডিলেড আফটার ডিপোলারাইজেশন। দেখ এটা ওরই ছবি, ওগুলো দেখতে পাওয়া যায় এই ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডিগুলোতে। ওকে? ওকে, ট্রিটমেন্টের ক্ষেত্রে আই থিঙ্ক দিস ইজ ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। অ্যাকিউট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন দিচ্ছি, বিকজ অ্যাট্রোপিন ইজ অ্যান্টিকোলিনার্জিক। তাহলে ব্র্যাডি কন্ডিশন হয়েছে, আমাকে হার্ট রেট বাড়াতে হবে, তো আমি যদি অ্যান্টিকোলিনার্জিক দিই তাহলেই হার্ট রেট বাড়বে। যদি আমি দেখি যে 6 সাইনাস বা এসএনওর ড্যামেজড আছে, আমি টেম্পোরারি পেসমেকার দিতে পারি, বা আমি বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট দিতে পারি, যেমন আইসোপ্রোটেরেনল। আর লং টার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেসমেকার বসাতে হতে পারে, কনস্ট্যান্ট সিম্প্যাথোমিমেটিক ড্রাগস দিতে হতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন হতে পারে, আর রেগুলার ফলো আপ। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, ফাইনালি আফটার লং টাইম আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলো। চলো দেন নেক্সট ক্লাস উইল স্টার্ট উইথ দ্য কোরোনারি আর্টারি ডিজিজ। ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, and study a little bit. You guys are not studying, so study a little bit. Chalo, thank you.